সামনেই ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি পরীক্ষা, তার জন্য আমি ইম্পর্টেন্ট একটি মক টেস্ট এনেছি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিক স্পেসিফিক। তোমাদের সিলেবাসের মধ্যেই অন্তর্ভুক্ত, গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয়ের জন্যই হেল্পফুল হবে। জেনারেল অ্যাওয়ারনেস পার্ট এবং সেটা ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক। আমরা ওয়েস্ট বেঙ্গল ভূগোলের ওপর থেকে সব থেকে বেশি গুরুত্ব দেব, মনে রাখতে হবে। দেখো প্রশ্ন নাম্বার 1, পুরুলিয়া জেলায় অবস্থিত অযোধ্যা পাহাড়। আমরা সবাই জানি যে অযোধ্যা পাহাড় এটা আমাদের পুরুলিয়া জেলাতে রয়েছে। তো এই অযোধ্যা হিলস এর হাইয়েস্ট পিকের নাম কি? হাইয়েস্ট পিক মানে সর্বোচ্চ শৃঙ্গ। সঠিক উত্তর মনে রেখে দেবে, গোর্গাবুরু ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার। এবার যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিকের কথা বলে, যখন পশ্চিমবঙ্গের আমাদের হাইয়েস্ট পিকের কথা বলবে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ চূড়ার নাম কি? তাহলে ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ চূড়ার নাম হচ্ছে সান্দাকফু। এই সান্দাকফু কোন রেঞ্জে রয়েছে? চটপট কমেন্ট করে। এবং সান্দাকফুর হাইট কত? এইবারে কয়েকদিন আগে, এই গত রবিবার ডাব্লিউবিপিএসআই সাব ইন্সপেক্টর একটা পরীক্ষা হলো, ওদেরকে দিয়েছিল ডেসক্রিপটিভে যে ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিকটির নাম কি এবং তার উচ্চতা কত। সো উচ্চতা ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাই আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি, বলো সান্দাকফুর উচ্চতা কতটা? তো গোর্গাবুরু হলো পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ, যা 677 মিটার। ছোটনাগপুর মালভূমিরই কিন্তু একটা সম্প্রসারিত অংশ হচ্ছে এইগুলো। পরের প্রশ্ন দেখো, প্রশ্ন নাম্বার 2, কর্কট ক্রান্তি রেখা মানে ট্রপিক অফ ক্যান্সার। মনে রাখবে, কর্কট ক্রান্তি রেখা ভারতের পরিপ্রেক্ষিতে বললে না, যে ভারতের কটা স্টেটের ওপর দিয়ে গেছে, তো ভারতের পরিপ্রেক্ষিতে বললে 8টি রাজ্য, সেই গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এইভাবে। তো এই যে 8টি রাজ্যের মধ্যে একটি রাজ্য হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। কর্কট ক্রান্তি রেখাটা আগে অবস্থানটা বুঝে নাও। ফর এক্সাম্পল, গুরুত্বপূর্ণ অক্ষরেখা যদি আমরা দেখি, তাহলে তুমি নিশ্চয়ই খেয়াল করবে 0 ডিগ্রি অক্ষরেখা, তাকে আমরা কি বলছি? নিরক্ষরেখা বা ইকুয়েটর আমরা বলি। এইভাবে যেতে যেতে 1 2 3 4 এইভাবে যেতে যেতে যদি আমরা এই মান পর্যন্ত যাই, যে মান হচ্ছে 23.5 ডিগ্রি নর্থ, এটাই হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা। ঠিক এইভাবে দক্ষিণে আছে 23.5 ডিগ্রি সাউথ, যেটিকে আমরা মকর ক্রান্তি রেখা বলি। তাহলে ভারতের অবস্থান মোটামুটি এইরকম জায়গায় আমরা দেখি, গোলার্ধগত ভাবে তুমি যদি দেখো, এইরকম ভাবে আমরা মোটামুটি ভাবে বুঝতে পারি। এই কারণে ট্রপিক অফ ক্যান্সার দেখো ভারতের প্রায় মাঝ বরাবর দিয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই জায়গাটাই হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা। এর উপরে যখন সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয় না, তখন হয় কর্কট সংক্রান্তি। আর যখন মকর ক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেয়, যেটা 22শে ডিসেম্বর, তখন হয় মকর সংক্রান্তি। তো তোমাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, বলো কর্কট সংক্রান্তি কোন তারিখে হয়? কর্কট সংক্রান্তি মানে যখন কর্কট ক্রান্তি রেখার উপরে লম্বভাবে সূর্যরশ্মি পড়বে, তাকে কর্কট সংক্রান্তি। সেই সময় এটা এই এর উপরের অংশটা কি? উত্তর গোলার্ধ। এই জায়গায় দিন বড় হবে, রাতের দৈর্ঘ্য ছোট হবে। আবার যখন মকর সংক্রান্তি হবে, মানে মকর ক্রান্তি রেখার উপরে সূর্যরশ্মি লম্বভাবে পড়বে, তখন দক্ষিণ গোলার্ধের দিনের দৈর্ঘ্য বেশি, রাতের দৈর্ঘ্য সমান। তাহলে এমন কোন তারিখ আছে যখন উভয় গোলার্ধের দিন রাত্রি সমান? উভয় গোলার্ধের দিন রাত্রি সমান হতে হলে সূর্যরশ্মিকে একদম এই মাঝ বরাবর কিরণ দিতে হবে। মাঝ বরাবর কিরণ দিলে দুই গোলার্ধই কিন্তু সমানভাবে আলো এবং উত্তাপ পাবে। সেই সময়টাকে আমরা মহাবিষুব এবং জলবিষুব বলে থাকি। তুমি চটপট বলো, কর্কট সংক্রান্তি কবে হয়? মানে 23.5 ডিগ্রি নর্থের উপরে সূর্যরশ্মি লম্বভাবে কোন তারিখে কিরণ দেয়? ভালো লেগে থাকলে লাইক কিন্তু অবশ্যই করো, আর সাবস্ক্রাইব বাটনটা ক্লিক হওয়া চাই। আমরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের একমাত্র চ্যানেল যারা 2017 সাল থেকে রেগুলার লাইভ ক্লাস করিয়ে আসছি। এখনো 10,000-এর বেশি ক্লাস আমরা করিয়ে ফেলেছি ইউটিউবে ফ্রি অফ কস্ট, এবং 1000-এর উপর ছেলে মেয়ে সরকারি চাকরিতে সিলেক্ট হয়েছে, পুলিশ, এসএসসি, রেল, পিএসসি এবং জিডি পরীক্ষার মাধ্যমে। তোমরাও পারবে, তাই আমি বলি রেগুলারিটি মেনটেন করে পড়বে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে ভারতের এই যে 8টি রাজ্য, আমি প্রতিটা প্রশ্নে কিন্তু একটু এক্সপ্লেন দেবো। যারা নতুন নতুন হয়তো বোঝানোর জন্য, মনে হয় যে স্যার তাড়াতাড়ি প্রশ্ন উত্তর করান। দেখো, এক গাদা প্রশ্ন করে লাভ নেই। তুমি হয়তো 1000 প্রশ্ন মনে রাখতে পারবে, 500, 600, 1000, তার বেশি কিন্তু মনে রাখতে পারবে না। এই যত এক্সপ্লেনেশনের মাধ্যমে লিংক, জিকে হচ্ছে ওয়েবের মতো, জালের মতো, তুমি যত লিংক করে পড়বে না, তত তোমার কাজ হবে বেশি। তাই আমার এক্সপ্লেনেশনটা শুনবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। তো পরের প্রশ্নটা দেখো, আমরা ফোকাস করি। এই যে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের মোট 5টি জেলার উপর দিয়ে গেছে, তথ্য বলে দিয়েছে। দিয়ে বলছে নিচের কোন জেলার উপর দিয়ে এটি যায়নি? আচ্ছা, নট পাস, কার উপর দিয়ে পাস করেনি? নদিয়ার উপরে ট্রপিক অফ ক্যান্সার গেছে, পূর্ব বর্ধমান গেছে, পুরুলিয়া গেছে, যায়নি হাওড়া। তো এই প্রশ্নের জন্য আমার হাওড়া ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। দেখো ব্যাখ্যা দেখে নাও, কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গে তুমি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান,
পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলার উপর দিয়ে কিন্তু পাস করে, যেমন নদিয়া জেলার ধুবুলিয়া, কৃষ্ণনগর এর উপর দিয়ে কিন্তু পাস করে, কিন্তু হাওড়া জেলার উপর দিয়ে কিন্তু পাস করেনি। তাই এই প্রশ্নের উত্তর হাওড়া হলো। পরেরটা দেখো, প্রশ্ন নাম্বার 3, পশ্চিমবঙ্গ ভারতের কোন প্রতিবেশী রাজ্যের সাথে তার দীর্ঘতম সীমানা বা লংগেস্ট বর্ডার ভাগ করে? দেখো পশ্চিমবঙ্গের অবস্থান কোথায়? পূর্ব ভারত। ভারতের মানচিত্রে যদি আমরা দেখি, পশ্চিমবঙ্গ আমাদের ভারতের পূর্ব দিকে রয়েছে, অবস্থান করছে, ওকে, ইস্ট সাইড, পূর্ব দিকে। তাই পশ্চিমবঙ্গের অবস্থান ভেরি ইম্পর্টেন্ট, এবং এর আশপাশে মনে রেখে দেবে সে 5টা স্টেটের সাথে বাউন্ডারি শেয়ার করে। 5টা স্টেট বলতে 5টা ভারতীয় রাজ্যের সাথে বাউন্ডারি শেয়ার করে, আর 3টে হচ্ছে আলাদা আলাদা বিদেশি রাষ্ট্র বা 3টি বিদেশি দেশের সাথে সে বাউন্ডারি শেয়ার করে। এইটা কিন্তু একদম বেসিক তথ্য মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তাহলে জেনে নাও কোন কোন রাজ্যের সাথে সে বাউন্ডারি শেয়ার করে। এই যে 5 স্টেট আমরা বললাম, তাহলে সেই যে 5 স্টেট হলো, তার মধ্যে মনে রেখে দেবে বিহার আছে, ওড়িশা আছে, আসাম, সিকিম, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের সঙ্গে সে সব থেকে বেশি দৈর্ঘ্যের সীমানা করে, নিয়ার অ্যাবাউট 500 কিলোমিটার, মনে রেখে দেবে। ঝাড়খণ্ডের সাথে সে সর্বাধিক সীমানা করে থাকে। আর সর্বনিম্ন কার সাথে করে? মিনিমাম সিকিমের সাথে, ম্যাক্সিমাম ঝাড়খণ্ডের সাথে। ক্লিয়ার এতটুকু? এবারে দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, 3টে যে দেশ বললাম, কোন কোন দেশের সাথে সে বাউন্ডারি শেয়ার করে? একদম ভেরি সিম্পল, 3টে দেশগুলো হলো বাংলাদেশ, নেপাল এবং ভুটান। বাংলাদেশ, নেপাল এবং ভুটান, এই 3টি দেশের সাথে আমি খুব সুন্দর এক্সপ্লেনেশন দেব। এই এক্সপ্লেনেশনটা দেখলে শেষ পর্যন্ত তোমার ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি নিয়ে পরীক্ষার আগে আর কোনো প্রেসার থাকবে না, সমস্ত জায়গায় আমি ভালো করে এক্সপ্লেন করছি। তাহলে সে তার লংগেস্ট বাউন্ডারি শেয়ার করছে বা দীর্ঘতম সীমানা শেয়ার করছে এদের মধ্যে কার সাথে? আমি এক্ষুনি বললাম যে ঝাড়খণ্ডের সঙ্গে সে ম্যাক্সিমাম লেন্থ অফ বর্ডার শেয়ার করছে, আর সিকিমের সাথে মিনিমাম লেন্থ অফ বর্ডার শেয়ার করছে। তাই নিঃসন্দেহে ওড়িশা নেইবারিং স্টেট, বাট দীর্ঘতম নয়, বিহার নয়, অসম নয়, ঝাড়খণ্ড ইজ দ্য রাইট অ্যান্সার। নিয়ার অ্যাবাউট 500 কিলোমিটার ঝাড়খণ্ডের সাথে। ভারতের রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি সীমানা ভাগ করেছে ঝাড়খণ্ডের সাথে, প্রায় 500 কিলোমিটার, আর সবচেয়ে কম সীমানা ভাগ করে সিকিমের সাথে, সবচেয়ে মিনিমাম সীমানা কিন্তু তার রয়েছে। পরের প্রশ্ন দেখো, প্রশ্ন নাম্বার 4, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে উত্তরবঙ্গে তিস্তা নদীর পশ্চিম অংশকে কি বলা হয়? আচ্ছা, এটা মনে রাখার জন্য আমি একটা ট্রিক শিখিয়ে থাকি আমার ছেলে মেয়েদেরকে, তোমাদেরকেও আমি শিখিয়ে দিচ্ছি। সবার প্রথম জেনে রাখবে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে টাইগার রিজার্ভ আছে, ওয়েস্ট বেঙ্গলে ন্যাশনাল পার্ক আছে, তেমনি ওয়েস্ট বেঙ্গলে জানো এলিফ্যান্ট রিজার্ভ আছে। এলিফ্যান্ট মানে হাতি সংরক্ষণাগার। তাহলে ওয়েস্ট বেঙ্গলে টাইগার রিজার্ভ, আগে দুটোই শিখিয়ে দিই তোমাদেরকে। চলো অন্য টপিকে চলে যাচ্ছি, তবু শিখিয়ে দিই। টাইগার রিজার্ভ মানে ব্যাঘ্র সংরক্ষণ। এটা 1973 সালে ভারত সরকার প্রজেক্ট টাইগার লঞ্চ করেছিল ব্যাঘ্র সংরক্ষণের লক্ষ্যে, যাতে বাঘের সংরক্ষণ করা যায়, তাদের একটা আবাসস্থল দেওয়া যায়, যার মাধ্যমে সুষ্ঠু বসবাস এবং নির্ভয়ে চলাফেরার মাধ্যমে এবং সুষ্ঠু প্রজনন ক্রিয়ার মাধ্যমে তারা তাদের ধারাবাহিকতা বা বংশবৃদ্ধি ঠিকঠাক চালিয়ে যেতে পারে। এর জন্য 1973 সালে ভারত সরকার কি করেছিল? প্রজেক্ট টাইগার লঞ্চ করেছিল। তো তার মধ্যে প্রথমে প্রজেক্ট টাইগার বা প্রথমে কোথায় শুরু হয়েছিল? জিম করবেট, মনে রেখে দেবে, যেটা আমাদের উত্তরাখণ্ডে রয়েছে, জিম করবেট, ঠিক আছে? সেখান থেকেই প্রজেক্ট টাইগারের সূচনা হয়, ইনক্লুডিং আরো কতগুলো ছিল। এবারে আমাদের টাইগার রিজার্ভ আমরা যখন আমাদের রাজ্যে দেখবো, ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক, আমাদের রাজ্যে কটা টাইগার রিজার্ভ আছে? আমাদের রাজ্যে আছে 2টো টাইগার রিজার্ভ। কটা টাইগার রিজার্ভ আমাদের রাজ্যে আছে? 2টো টাইগার রিজার্ভ। স্যার কি কি টাইগার রিজার্ভ আছে? খুব মন দিয়ে বুঝবে। 2টো টাইগার রিজার্ভ, একটির নাম হলো বক্সা, একটি হলো বক্সা, আরেকটা টাইগার রিজার্ভের নাম হচ্ছে সুন্দরবন। স্যার সুন্দরবনে কত কি আছে? সুন্দরবন আছে রামসার সাইট, সুন্দরবন টাইগার রিজার্ভ, সুন্দরবন ন্যাশনাল পার্ক, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, অনেকগুলো সুন্দরবন। তাহলে 2টো হচ্ছে আমাদের টাইগার রিজার্ভ, একটির নাম বক্সা, অপরটির নাম সুন্দরবন। সিমিলারলি প্রিয় ছাত্রছাত্রীরা জেনে রাখো, এটা তো বললাম ব্যাঘ্র সংরক্ষণের জন্য, হাতি সংরক্ষণের জন্য আমাদের ভারত সরকারের উদ্যোগ আছে, যেটাকে আমরা প্রজেক্ট এলিফ্যান্ট বা হাতি বলি। তাহলে যদি হাতি সংরক্ষণের প্রসঙ্গ আসে ওয়েস্ট বেঙ্গল, স্যার এর সাথে কি লিঙ্ক আছে এই তিস্তার পূর্ব দিকের পশ্চিম দিকের? হ্যাঁ লিঙ্ক আছে, জিকেটা শেখা হয়, এইভাবেই জিকে শিখতে হয়।
দেখো হাতির মধ্যে আমাদের দুটো আছে, কি কি বললাম মন দিয়ে শুনবে। ময়ূর ঝর্ণা, হাতি সংরক্ষণ করা হয় পশ্চিমবঙ্গে এখানে, ময়ূর ঝর্ণা। আরেকটা নাম কি, খুব মন দিয়ে মাথা ঠান্ডা করে শোনো, আরেকটা নাম হলো ইস্টার্ন ডুয়ার্স। কি বললাম, ইস্টার্ন ডুয়ার্স। আমার সাথে সাথে উচ্চারণ করো। ওয়েস্ট বেঙ্গলের হাতি সংরক্ষণাগার কি কি, প্রজেক্ট এলিফ্যান্ট কোথায় আছে, ময়ূর ঝর্ণা আর ইস্টার্ন ডুয়ার্স। কি বললাম, ইস্টার্ন ডুয়ার্স বা পূর্ব ডুয়ার্স। তাই মনে রেখে দেবে, উত্তরের পার্বত্য অঞ্চল যখন তুমি পড়বে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, উত্তরের পার্বত্য অঞ্চলে প্রধান যে নদী আসে তার নাম হচ্ছে রিভার তিস্তা। এই তিস্তা নদী উত্তরের পার্বত্য অঞ্চলকে মনে করে এই ওপর থেকে এইভাবে তিস্তা নদী বয়ে গেছে, তাই তিস্তা বয়ে যাওয়ার কারণে উত্তরের পার্বত্য অঞ্চলকে সে দুভাগে ভাগ করেছে। তিস্তার এই দিকের একটা অংশ, তিস্তার এই দিকের অংশ। তুমি একটা নর্মাল একটা বাউন্ডারি নাও, নিয়ে মাঝখান দিয়ে দাগ কাটো, তাহলে এই দিকের একটা এরিয়া হবে আর এই দিকের একটা এরিয়া হবে, ঠিক আছে? এটা হচ্ছে তিস্তা নদী। তাই তিস্তা নদী ঠিক এইরকম ভাবে উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতিকে সব থেকে প্রভাবিত করে তিস্তা নদী। তাই তিস্তার কোন দিককে আমরা কি বলবো, তাই আমরা এখান থেকেই মনে রেখে দেবো। এই যে আমি এক্ষুনি শেখালাম ইস্টার্ন ডুয়ার্স, তাই মনে রেখে দেবে তিস্তার পূর্ব দিকের নাম হচ্ছে ডুয়ার্স, আর কোনোদিন বলবে না। তিস্তার পূর্ব দিকের নাম হচ্ছে ডুয়ার্স, ডুয়ার্স মানে হচ্ছে দরজা। আর তিস্তার পশ্চিম দিকের নাম কি, তরাই, যেটার অর্থ হচ্ছে স্যাঁতসেঁতে ভূমি বলা হয়। তরাই তিস্তার পশ্চিম দিক। দেখেছো, জিকে এরকম ওয়েবের মতো। আমাকে সময় দিলে আমি এমন ভাবে তোমাদেরকে জিকে শিখিয়ে দেবো আর কোনোদিন ভুলবে না। অনেকে বলো স্যার আপনি এত জিকে মনে রাখেন কি করে? ভাই আমি জিকে এক্সপ্রেস নামক যে সিরিজ দেখছো না, জিকে এক্সপ্রেস নামক যে আমি সিরিজ করি ইউটিউবে এত পপুলার, এই জিকে এক্সপ্রেস সিরিজ আমি 2017 সালে চ্যানেল শুরু এবং 2018 সাল থেকে টানা আমি করে আসছি এত বছর ধরে। ক বছর, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 8 বছর কমপ্লিট হয়ে গেছে। তো এই জন্যই এইগুলো গড়গড় করে চলে আসে। সিমিলারলি তোমাদেরও আসবে, 1 থেকে 1.5 বছর যদি আমার কাছে জিকে পড়ো না, জিকে তে কোনোদিন নাম্বার কম হবে না। তোমাদের একটা গল্প শোনাই। এইবার WBP ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা হয়েছিল। তো অনেকে দেখবে সোশ্যাল মিডিয়ায় তুমি সার্চ করবে এখনো পেয়ে যাবে, স্যার জিকের কোশ্চেন কঠিন হয়েছে। ওদের 25টা জিকে থাকে, জানো 25টা জিকের মধ্যে বহু ছেলে মেয়ে সোশ্যাল মিডিয়া, ফেসবুক ইত্যাদি জায়গায় সার্চ করবে, দেখবে কঠিন কোশ্চেন। 24টা জিকে TWS এর ক্লাস থেকে কমন। মনে হতে পারে স্যার এ তো আজগুবি গল্প, সত্যি কথা কি? আমরা ইউটিউবে এইরকম স্ক্রিনে একদিকে আমাদের ক্লাসের পিডিএফ, একদিকে ক্লাস পিডিএফ, আর একদিকে কোশ্চেন পেপার, বোর্ডের কোশ্চেন পেপার মিলিয়ে দিয়েছি। কটা কোশ্চেন মিলিয়ে দিয়েছি? 24 কোশ্চেন, 24টা কোশ্চেন মিলিয়ে দিয়েছি। যে দেখো এটা আমাদের ক্লাসের পিডিএফ এ পড়ানো, ক্লাসে পড়ানো, আর এই হচ্ছে কোশ্চেন পেপার। এতটুকু গ্যারান্টি আছে আমাদের ক্লাসে। ওকে, তাই গ্রুপ সিডিটা তো হয়ে যাচ্ছে, হয়ে যাওয়ার পরেও আপকামিং দেখো তোমার হাতে অপশন থেকে এসএসসি মানে সেন্ট্রাল এসএসসি, ওর মাধ্যমে জিডি হয়, 10 পাশে জিডি হয়। যাদের শরীর ফিট আছে, আর্মি মানে বিএসএফ সিআরপিএফ আর্মড ফোর্সে যেতে চাও তাদের জন্য ভেরি গুড এসএসসি একটা অপশন। এবার যাদের ওই ক্রাইটেরিয়া ম্যাচ করতে পারো না, তোমরা এসএসসি এমটিএস এক্সামটা দেবে, মাল্টিটাস্কিং স্টাফ মানে ক্লারিক্যাল পোস্ট এটা। হ্যাঁ, সেন্ট্রালের বিভিন্ন অফিসে তুমি এমটিএস দিতে পারবে, এটাও 10 পাসের জব, ঠিক আছে? তো জিডি প্লাস এমটিএস এসএসসি এই দুটো আমি টার্গেট করবো। দেখো সিএইচএসএল সিজিএল এই দুটো আরেকটু হার্ড লেভেল এক্সাম। আমাদের রাজ্যে খুব কম সংখ্যক ছেলে মেয়ে এর প্রিপারেশন নাই সিজিএল সিএইচএসএল। এই জন্য দেখবি ইউটিউবে সেরকম একটা কোথাও মানে চ্যানেলও খুঁজে পাবে না, বা সেইরকম এই দেখবি না ওটা হিন্দি বেল্টে খুব বেশি চলে সিজিএল সিএইচএসএল। আমাদের রাজ্যে নেয়, নেয় না বলছি না, যে যার মতো ইন্ডিভিজুয়াল কোচিং নেয়, কিন্তু র্যাপিডলি তুমি পাবে না যেটা জিডিএমটিএস এ পাবে, সেটা একটা বেস্ট অপশন। এরপরে আমাদের রাজ্যে পুলিশ, পিএসসি তো ক্যালেন্ডার দেওয়া ছিল, এখনো নিয়োগগুলো হয়নি। সামনে ইলেকশন, দেখা যাক যদি নিয়োগগুলো হয় ভালো হবে। তো আমার জিকে ডেডিকেটেড ব্যাচও কিন্তু চলছে, জানিয়ে রাখলাম, যেখান থেকে কমপ্লিট জিকের প্রিপারেশন করতে পারবে, ঠিক আছে? তাহলে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে দেখো এত যে এক্সপ্লেন শেখালাম, আর কোনোদিন তুমি ভুলবে ইস্টার্ন ডুয়ার্স, শুধু এটা মাথায় রেখে দেবে। তাহলে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে উত্তরবঙ্গের তিস্তা নদীর পশ্চিম দিকের অংশ কি বলে? আমি কি শেখালাম? ইস্টার্ন ডুয়ার্স, পূর্ব দিক ডুয়ার্স। তাহলে পশ্চিম দিকের অংশকে আমরা কি বলবো? অ্যাবসলিউটলি তরাই বলবো, কোনোদিন ভুল হবে না। দেখো এক্সপ্লেনেশন, এক্সপ্লেনেশন কি বলছে? বলছে তিস্তা নদী উত্তরবঙ্গকে দুটো ভাগে ভাগ করেছে। আমি এক্ষুনি ছবি, টেট পরীক্ষাতেও এসেছিল জানো, টিচার্স এলিজিবিলিটি টেট এর আগের বছর, যে উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতিতে কোন নদী বা কোন নদী উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতিকে দুভাগে ভাগ করেছে, এই জিনিসটা। তো অ্যান্সার হবে তিস্তা। তিস্তার প্রভাব উত্তরের পার্বত্য অঞ্চলে সব থেকে বেশি কিন্তু তিস্তার প্রভাব রয়েছে। ওকে, তাই এর পশ্চিম দিক স্যাঁতসেঁতে, স্যাঁতসেঁতে মিন্স এটা হবে তরাই, স্যাঁতসেঁতে মিন্স তরাই। আর
পূর্ব দিকের অংশ ডুয়ার্স, ডুয়ার্স মানে হচ্ছে ডোর, মানে দরজা আমরা বলে থাকি। পরের প্রশ্ন দেখো, 5 নাম্বার প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গ এবং আসামের মধ্যে প্রাকৃতিক সীমানা বা ন্যাচারাল বাউন্ডারি নির্ধারণ করেছে কোন নদী? প্রিভিয়াস ইয়ারে পিএসসি তেও এই কোশ্চেনটা এসেছে, পিএসসিরই পিওয়াইকিউ এটা। তাহলে পশ্চিমবঙ্গ আর আসামের মধ্যে প্রাকৃতিক বাউন্ডারি বা ন্যাচারাল বাউন্ডারি সীমানা করে এদের মধ্যে সংকোশ রিভার। মনে রেখে দেবে, খুব তাৎপর্যপূর্ণ একটা কোশ্চেন। সংকোশ ইজ দ্য রাইট অ্যান্সার। আসাম কিন্তু আমাদের নেইবারিং স্টেট। আসামে কিন্তু রায়মনা ন্যাশনাল পার্ক, দিহিং পাটকাই, কাজিরাঙ্গা, মানস এই সমস্ত ন্যাশনাল পার্ক রয়েছে। ন্যাশনাল পার্কের পুরো তালিকা মুখস্থ করবে কোনটা কোন জায়গায় রয়েছে, তাহলে খুব সহজে হয়ে যাবে। এগুলো কিন্তু পড়লেই হয়ে যাবে। আর তুমি যদি না পারো প্রথম প্রথম কিন্তু বিরাট কঠিন মনে হবে, ওরে বাবা এসব মনে রাখবো কি করে, বাট মনে রাখা টু ইজি। একবার এক্সপ্লেনেশনটা পড়ে নাও সকলে চোখ বন্ধ করে, যে সংকোচ নদী ভুটান থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গ ও আসামের সীমানা বরাবর প্রবাহিত হয়ে সে আলটিমেটলি কোথায় গিয়ে মিলিত হয়েছে? ব্রহ্মপুত্র নদে মিলিত হয়েছে। তাই সঠিক উত্তর এই প্রশ্নের জন্য সংকোচ হবে কারেক্ট আনসার। ঠিক আছে। আর পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের প্রধান নদী কাকে বলা হয়? মন দিয়ে এই জায়গাটা শুনে নাও। যদি আমার প্রশ্ন আসে, আমি আজকে সব জায়গা করিয়ে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গলে, উত্তরবঙ্গের ভাগীরথী, হুগলি আমাদের পশ্চিমবঙ্গের মেইন নদী। বাট যদি আমি উত্তরবঙ্গের প্রধান নদীর কথা বলি, যে নদীটা উত্তরবঙ্গের ভূপ্রকৃতিকে সব থেকে বেশি প্রভাবিত করে, বা উত্তরবঙ্গের প্রধান নদীর নাম কি? আমি এক্ষুনি বললাম যে নদী উত্তরের পার্বত্য অঞ্চলকে দুভাগে ভাগ করেছে, সেটাই হবে রাইট আনসার। অ্যান্সার করবে তিস্তা। কিন্তু এই জায়গায় একটা ক্যাচ আছে, জেনে রেখে দেবে। যদি প্রশ্ন আসে যে আমাদের উত্তরবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয়, একটা হচ্ছে তোমার পশ্চিমবঙ্গের দুঃখের নদী যাকে আমরা দামোদর বলি, তেমনি বন্যার কারণে উত্তরবঙ্গের ত্রাসের নদী, খুব মন দিয়ে শুনবে, উত্তরবঙ্গের ত্রাসের নদী আমরা কাকে বলি? ত্রাসের নদী আমরা বলে থাকি কাকে? তোরসাকে। তোরসা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের ত্রাসের নদী। আর মাফ করবে, আমি পুরো ভুল বলে ফেললাম, নট তোরসা, ইট অ্যাবসলিউটলি তিস্তা। জাস্ট এ মিনিট, ইরেজার। বোথ আনসার তিস্তা। বোথ আনসার তিস্তা। উত্তরবঙ্গের প্রধান নদী এবং উত্তরবঙ্গের ত্রাসের নদী। আর তোরসা হচ্ছে তোমার মূলত তিব্বত এবং যে ভুটান চুম্বি উপত্যকা এই অঞ্চল থেকে মূলত উৎপত্তি লাভ করে, এবং আলটিমেটলি আলিপুরদুয়ার এবং কোচবিহারের ওপর দিয়ে এই তোরসা প্রবাহিত হয়। খুব মনে রেখে দেবে, তোরসা যেহেতু লিখলাম, একটা লিখেই দিই, তোরসার একটা গুরুত্বপূর্ণ ট্রিবিউটারি হচ্ছে উপনদী, যেগুলো প্রধান নদীতে এসে মেলে। তাহলে এর মনে রেখে দেবে গুরুত্বপূর্ণ একটা উপনদীর নাম কালজানি। বিভিন্ন নদী তীরবর্তী শহর যখন পড়বে পশ্চিমবঙ্গের, তখন এই কালজানি শব্দটা তুমি উচ্চারণ পাবে। ঠিক আছে। আর ভুটানে এই নদী তোরসা কি নামে পরিচিত? অমুচু, এই নামে ভুটানে প্রবাহিত হয়, আমুচু নামে প্রবাহিত হয়। পরেরটা দেখো, 6 নাম্বার প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, মাথা ঠান্ডা করে দেখবো আমরা। প্রশ্ন নাম্বার 6, সুন্দরবনের ম্যানগ্রোভ, সুন্দরবনে কি আছে? ম্যানগ্রোভ অরণ্য। সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কত সালে ঘোষণা করা হয়? সবার প্রথম আসো ওয়েস্ট বেঙ্গল। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কটা আছে? ওয়েস্ট বেঙ্গলে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে 3। তিনটে আছে আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। কি কি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে শুনে নাও। সবার প্রথমে যেটা পশ্চিমবঙ্গে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়, সেটার নাম হচ্ছে সুন্দরবন জাতীয় উদ্যান। কি বললাম? সুন্দরবন ন্যাশনাল পার্ক। সালটা ছিল 1900। কি ব্যাপার, ইরেজ হয় না কেন আমার? যাই হোক, সালটা হচ্ছে 1987। এটা কিন্তু অনেক জায়গায় ভুল থাকে, তো তোমাকে কেয়ারফুল হতে হবে। হ্যাঁ, এটা কিন্তু অনেক জায়গায় সালটা ভুল থাকে। 2 নাম্বার প্রশ্ন, দ্বিতীয় কোনটা? মাউন্টেন রেল। এবার দার্জিলিং থেকে, মানে দক্ষিণ থেকে একেবারে উপরে চলে যাও উত্তরে। উত্তরে আছে আমাদের দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। দার্জিলিং হিমালয়ান রেল। এটা কোন সালে? এটা 1999 সালে। আর রিসেন্টলি শান্তিনিকেতনকে
ইউনেস্কো ওয়ার্ল্ড সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে। তাহলে কোন সালে, এটা তুমি আমাকে কমেন্টে জানাও যে রিসেন্টলি যে শান্তিনিকেতনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়েছে এটা কোন সালে। ঠিক আছে, তাহলে 1 নাম্বার সুন্দরবন, 2 নাম্বার দার্জিলিং হিমালয়ান রেল, এটা কিন্তু মাউন্টেন রেল, এটা পার্বত্য রেল, মাউন্টেন রেল ক্যাটাগরির মধ্যে পড়ে। আর শান্তিনিকেতন রিসেন্টলি। তাহলে আমার প্রশ্ন, সুন্দরবনকে কত সালে? তো 1987 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার সি। দেখো সুন্দরবনের জীববৈচিত্র্য, বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল। আর এখানে সবচেয়ে মেন কারণ, এটা ডাব্লিউবিসিএস এও পরীক্ষাতে কোশ্চেনটা দিয়েছিল, জেনে রাখবে। যদি প্রশ্ন আছে যে কি কারণে এক্স্যাক্টলি সুন্দরবন কি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে আছে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল, মনে রেখে দেবে এখানে আছে ওয়ার্ল্ডস লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট কভার, এখানে আছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট কভার। এটা প্রাইমারি কারণ। এছাড়া এখানকার অনন্য জীববৈচিত্র্য, রয়্যাল বেঙ্গল টাইগারের প্রাকৃতিক আবাসস্থল, এসব তো রয়েইছে, কিন্তু মেইন রিজন মনে রেখে দেবে এখানে আছে ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট কভার। পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 7। 7 নাম্বার প্রশ্ন, মালদাহ জেলার, খুব মন দিয়ে বুঝবে এই জায়গাটা, ওয়েস্ট বেঙ্গলের ভূপ্রকৃতি যে না ভালো করে পড়েছে কখনোই এই প্রশ্নের অ্যান্সার করতে পারবে না। দারুণ কোশ্চেন, আমার এটা ফেভারিট কোশ্চেন এই জায়গাটা, কোশ্চেনটা। এটা মূলত উত্তরবঙ্গের সমভূমি যখন তুমি পড়বে, এটা কোন জায়গায় আমরা পাই জেনে রাখো, এটা আমরা উত্তরবঙ্গের সমভূমির মধ্যে পাই। তো প্রশ্ন বলছে মালদাহ জেলার, হ্যাঁ, মালদাহ জেলার কালিন্দী নদীর দক্ষিণাংশ, খুব মন দিয়ে শোনো, কালিন্দী নদীর দক্ষিণাংশের উর্বর পলিমাটি গঠিত সমৃদ্ধ অঞ্চলটি ভূগোলের ভাষায় কি নামে পরিচিত? এইটা বুঝতে হলে তোমাকে বুঝতে হবে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিক বিভাগ। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে আমরা প্রাইমারিলি 3টে ক্যাটাগরিতে ভাগ করব। মনে করো এটা হচ্ছে তোমার পশ্চিমবঙ্গের অঞ্চল, আমি জাস্ট ছবির মাধ্যমে তোমাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করছি। ওপরের অংশটা হবে উত্তরের পার্বত্য অঞ্চল, তারপরে পশ্চিম দিকের এই যে অংশটা তুমি দেখো, এটা হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চল, বাকি পড়ে থাকে প্লেনল্যান্ড। তাহলে উত্তরের পার্বত্য অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল, বাকি বিস্তীর্ণ সমভূমি অঞ্চল আমাদের রয়েছে। সেই সমভূমির মধ্যে তরাই ও ডুয়ার্স একটা অঞ্চল, উত্তরবঙ্গের সমভূমি, রাঢ় সমভূমি, বদ্বীপ সমভূমি, সুন্দরবন অঞ্চলের যে কর্দমাক্ত সমভূমি অঞ্চল এবং কোস্টাল প্লেন বা উপকূল অঞ্চলের সমভূমি রয়েছে। এবারে তুমি যখনই উত্তরবঙ্গের সমভূমি পড়বে, কারণ এই মালদাহ জেলা এটা উত্তরবঙ্গের সমভূমির মধ্যে আমরা পড়ি, কোথায়? উত্তরবঙ্গের নর্দার্ন প্লেনও আমরা বলে থাকি, মূলত ভারতের ভূপ্রকৃতি পড়ার সময় উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল। এই উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলের মধ্যে দেখবে কতগুলো তুমি টার্ম পাবে, একটা হচ্ছে তাল, একটা বরেন্দ্রভূমি, একটা দিয়ারা। এবারে দিয়ারা কি জিনিস সবার প্রথমে বোঝো, উত্তরবঙ্গের সমভূমিরই বিভিন্ন ক্যাটাগরি এগুলো। সবার প্রথম আসি দিয়ারা, দ দিয়ে বুঝতে পারছো, দ দিয়ে দক্ষিণ, প দিয়ে পূর্ব, ইস্টার্ন ডুয়ার্স পূর্ব, তাহলে দি দিয়ে মনে রাখবো দক্ষিণ। কি মনে রাখবো? দক্ষিণ। কোন জেলা? মালদাহ জেলা। আমি মালদা লিখছি সংক্ষেপে। দেখো মজার জিনিস কি, মালদা জেলাতে আমরা দেখব, মালদা জেলায় কালিন্দী নদী, এই জায়গায় কালিন্দী নদী খুব ইম্পর্টেন্ট। এই দেখো থিওরি জানা থাকলে যে কোনো প্রশ্ন তুমি কি করে করতে পারো, দেখো কোশ্চেন কমন আসার আমার দরকার নেই, এমনি বাপ বাপ বলতে বলতে কমন চলে আসবে থিওরি জানা থাকলে। থিওরিটা শোনো, মালদা জেলার দক্ষিণ অংশ বিশেষত কালিন্দী নদী, মালদা জেলায় তোমার কালিন্দী নদীর দক্ষিণ অংশে নবীন পলিগঠিত যে উর্বর সমভূমি তা হচ্ছে দিয়ারা। দেখো দ দিয়ে দিয়ারা, দ দিয়ে দক্ষিণ, দ দিয়ে দিয়ারা, দ দিয়ে দক্ষিণ, কোথায়? মালদায়। কোন নদী? কালিন্দী নদী। মালদায় কালিন্দী নদীর দক্ষিণ অংশকে আমরা দিয়ারা বলে থাকি। আর কখনো বলবে না দিয়ারা ইজ দা রাইট আনসার। সিমিলারলি তুমি যখন মহানন্দা রিভার নিয়ে কথা বলবে, তার মূলত দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার পূর্ব দিকের যে অংশ বিশেষ, এই জায়গায় যে ভূমিরূপ ঢেউ খেলানো এবং অনুর্বর প্রকৃতির হয় তা হলো বরেন্দ্র ভূমি। এটা মূলত অনুর্বর প্রকৃতির হয়, অনুর্বর প্রকৃতির, একটু তরঙ্গায়িত হবে, মানে একটু ঢেউ খেলানো ভূমি। আর দিয়ারা হচ্ছে খুব উর্বর ভূমি, খুব উর্বর ভূমি।
এটা জেনে রেখে দেবে। আচ্ছা, এই প্রসঙ্গে দুটো টার্ম একটু শিখিয়ে দিই, শিখবে তো? বলো, শিখবে তো? লাইক বাটনে ক্লিক এন্ড ডু সাবস্ক্রাইব। 1 নম্বর পয়েন্ট হচ্ছে তোমরা শুনে থাকবে ভাঙ্গর, আর একটা শুনে থাকবে খাদার ভারতের ভূগোল পড়ার সময়। তাহলে কোনটা কি? আরে জেসিবি দেখেছো, জেসিবির খোদাই দেখো তো নিশ্চয়ই। তো জেসিবি যখন খোদাই করে তাকে আমরা বলি খাদ, যে এই খাদে মাটি কাটা হচ্ছে। তো যখনই খোদাই করা হচ্ছে সেই অংশটা হচ্ছে নতুন মাটি কাটছি, খাদ থেকে খাদ তৈরি হচ্ছে, মানে কি সেখানে নতুন মাটি বেরোচ্ছে। তাই মনে রেখে দেবে খাদার মানে হচ্ছে আমাদের এই প্লেনের উর্বর পলি। তাহলে খাদার হচ্ছে কি? অপেক্ষাকৃত উর্বর পলি। আর ভাঙর ওই ভাঙাচোরা, ভাঙড়ি, বুঝতে পেরেছো? তাহলে ভাঙর মানে কি? প্রাচীন বলি। আর কোনোদিন ভুলবে না, পরীক্ষাতে প্রচুর দেয়, তোমরা যারা প্র্যাকটিস করো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন টোশ্চেন, ডাব্লিউবিসিএস, পিএসসি, এসএসসি, এই কোশ্চেন গুলো প্রচুর, মানে ওখানকার পপুলার কোশ্চেন। যে ভাঙর বলতে নবীন নাকি অপেক্ষাকৃত প্রাচীনকে বোঝে, খাদার বলতে কি বোঝায়, তাহলে এইগুলো সব আমি এরকম ট্রিক দিয়ে কিন্তু শিখিয়ে দিই। কোনোদিন ভুলবে না। আজকে যা শেখালাম চোখ বন্ধ করে সন্ধ্যাবেলা বা রাতে শোয়ার সময় ভাববে যে স্যার তো এইগুলো বলেছিল, দেখবে মাথায় গেঁথে আছে। তো জিকে হচ্ছে লিঙ্ক করে পড়তে হয়, তোমরা তো ইউটিউবে জাস্ট এমসিকিউ পড়ে পালিয়ে যাও। দেখো, তাহলে মালদা জেলায় কালিন্দী নদীর দক্ষিণ দিকে নবীন পলিমাটি দ্বারা গঠিত অত্যন্ত উর্বর সমভূমিকে দিয়ারা আমরা বলে থাকি, যা আম ও তুঁত চাষের জন্য বিশেষত মালদা আমের জন্য ভেরি ফেমাস। আর তাহলে বরেন্দ্র ভূমি আমরা কি বললাম? অপেক্ষাকৃত প্রাচীন অনুর্বর তরঙ্গায়িত অঞ্চল হচ্ছে আমার বরেন্দ্র ভূমি। পরেরটা দেখো, পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 8। ভালো লাগছে তো এরকম এক্সপ্লেন করে বলি? হ্যাঁ, পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ দক্ষিণবঙ্গের একটা গুরুত্বপূর্ণ নদীর নাম হচ্ছে হলদি নদী। ভেরি গুড। তাহলে কি বলছে? দক্ষিণবঙ্গের একটা গুরুত্বপূর্ণ নদীর নাম হচ্ছে আমার হলদি রিভার। এই হলদি নদী কোন দুটো নদীর মিলিত প্রবাহ, অর্থাৎ কনফ্লুয়েন্স জানতে চেয়েছে, দুটা কোন দুটো নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে হলদি নদী। কেউ বলতে পারবে কোন দুটি নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে আমার হলদি নদী? জেনে রাখো, এটা খুব ফেমাস কোশ্চেন। হলদি হচ্ছে আমার দ্বারকেশ্বর। আচ্ছা, এই জায়গায় আমি আরেকটা তোমাদেরকে বলি, দামোদর, রূপনারায়ণ, ভাগীরথী, ময়ূরাক্ষী, কংসাবতী, কেলেঘাই, শিলাবতী এবং দ্বারকেশ্বর। এক্সপ্লেনেশনটা দেখো, বলছে পূর্ব মেদিনীপুর জেলায় কংসাবতী, যার নাম কাঁসাই, এবং কেলেঘাই নদীর মিলিত প্রবাহের ফলে আমার তৈরি হয়েছে হলদি নদী। আমি আরেকবার রিপিট করছি, এই জায়গায় দুটো ইনফ্লুয়েন্স আমি তোমাদেরকে বলবো যেন ভুল না হয়। সবার প্রথম জানো ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী যেমন ভাগীরথী, অলকানন্দা, তুমি পড়ো না ওই রকম। গঙ্গা নদীর যে সমস্ত আমরা কনফ্লুয়েন্স পড়ি, তেমনি আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিতে এরকম নদ নদীতে এরকম মিলিয়েন্স আছে। তো ময়ূরাক্ষের উপনদী, জাস্ট মিনিট, আমাকে এটা ইরেজ করতে হবে। আমার ইরেজারটা আজকে কাজ করছে না কেন, দাঁড়াও তো। এবার করছি। শিলাই বা আমরা শিলাবতী বলি, মন দিয়ে শুনবে, শিলাই ও দ্বারকেশ্বর এর মিলিত প্রবাহের নাম হচ্ছে রূপনারায়ণ। লিখে নেবে, কখন কোনটা পরীক্ষাতে চলে আসবে বলা মুশকিল। তাহলে শিলাই ও দ্বারকেশ্বরের মিলিত প্রবাহের নাম হচ্ছে, বা শিলাবতী আমরা বলতে পারি, শিলাই এবং দ্বারকেশ্বরের মিলিত প্রবাহের নাম হচ্ছে রূপনারায়ণ। আর একটা নোট করে দেব তোমাদের, যে কোপাই, কোপাই নদী আছে, কোপাই আর বক্রেশ্বর, খুব গুলিয়ে যায় কিন্তু এই দ্বারকেশ্বর আর বক্রেশ্বর, বক্রেশ্বর এর মিলিত প্রবাহের নাম কি? কুলা বা কোয়াইয়া। হ্যাঁ, তাহলে শিলাই, শিলাবতী এবং দ্বারকেশ্বর, এই যে শিলাবতী আর দ্বারকেশ্বর ছিল না, এর মিলিত প্রবাহ হলো রূপনারায়ণ। আর এটা হচ্ছে কংসাবতী ও কেলেঘাই, মনে থাকবে, কংসাবতী, এবং এটা কেশপুরের কাছে হয়, কংসাবতী আর কেলেঘাই এর মিলিত প্রবাহের নাম হচ্ছে হলদি রিভার। আর কোনোদিন বলবে না, কংসাবতী আর কেলেঘাই এর মিলিত প্রবাহের নাম হচ্ছে হলদি নদী।
এটা মূলত প্রবাহ পথ মেদিনীপুরে রয়েছে, যেটা ইস্ট মেদিনীপুর সব থেকে বেশি। পূর্ব মেদিনীপুরে এই যে লেখাও আছে, মিলে গেল, ভেরি গুড। আর এই দুটো মনে রেখে দেবে, সময় পেলে তোমাদের আরো এক্সপ্লেন করে পড়ানো যায়, এইগুলো খুব ফেভারিট জায়গা। 9 নাম্বার প্রশ্ন দেখো, ভৌগোলিক আয়তনের দিক থেকে অর্থাৎ ইন টার্মস অফ এরিয়া পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? ইন টার্মস অফ এরিয়া পশ্চিমবঙ্গের আমার বৃহত্তম জেলার নাম জানতে চেয়েছে। দেখো দুটো দিক দিয়ে হয়, একটা হচ্ছে ইন টার্মস অফ পপুলেশন, জনসংখ্যার বিচারে, আর একটা হয় এরিয়া। এরিয়ার বিচারে আমার দক্ষিণ 24 পরগনা হচ্ছে সবচেয়ে বড়, আর ইন টার্মস অফ এরিয়া সবচেয়ে যদি আমরা স্মলেস্ট বলি, সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে আমার কলকাতা। হ্যাঁ, মজার বিষয়, কলকাতা আমাদের রাজধানী শহর বটে, বাট এটা কিন্তু সবচেয়ে ছোট জেলা ইন টার্মস অফ এরিয়া। আর ইন টার্মস অফ এরিয়া আমাদের সবচেয়ে যদি আমরা বড় বলি, তাহলে সঠিক উত্তর হচ্ছে কলকাতা। এটা কিন্তু মনে রেখে দেবে, সবচেয়ে ছোট জেলা আর বড় হচ্ছে দক্ষিণ 24 পরগনা। দেখো দক্ষিণ 24 পরগনা আয়তন দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা, যার একটি বিশেষ অংশে সুন্দরবন বিস্তৃত। 10 নাম্বার প্রশ্ন দেখো, বলছে মুর্শিদাবাদ ও মালদাহের মাঝে গঙ্গা নদীর উপর এখানে ফারাক্কা ব্যারেজ, সবাই জানো ফারাক্কা ব্যারেজ। এই ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রাথমিক উদ্দেশ্য বা প্রধান উদ্দেশ্য কি ছিল? ফারাক্কা ব্যারেজ নির্মাণের মেন উদ্দেশ্য কি? জলবিদ্যুৎ উৎপাদন করা, বাংলাদেশে বন্যার প্রকোপ কমানো, নাকি হুগলি নদীতে জলের প্রবাহ বৃদ্ধি করে যার ফলে আমার কলকাতা বন্দরকে রক্ষা করা যাবে, নাকি কৃষি কাজে সেচের জল সরবরাহ করা? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, হুগলি নদীতে এখানে বাঁধ নির্মাণ করে জলের ফ্লো এবং প্রবাহটাকে বৃদ্ধি করা, যার ফলে অনেক কিন্তু জাহাজ বা ইত্যাদি অনেক সময় নাব্যতা নষ্ট হয়ে যাওয়ার কারণে, গভীরতা কমে যাওয়ার কারণে আসতে পারে না। তো তার রিজনই হচ্ছে, মেন রিজন হচ্ছে এটা, অপশন নাম্বার, এটা প্রাথমিক বা প্রধান উদ্দেশ্য অপশন নাম্বার সি। পরেরটা দেখো, প্রশ্ন নাম্বার 11, পশ্চিমবঙ্গের কোন স্থানে সর্বাধিক বৃষ্টিপাত বা হাইয়েস্ট রেইনফল আমরা দেখব? দেখো ভারতের মেঘালয় রাজ্য তুমি যদি দেখো, এটা হচ্ছে সবচেয়ে আর্দ্রতম রাজ্য, পরীক্ষাতে আসে যে ভারতের আর্দ্রতম রাজ্যের নাম কি? তাই ভারতের আর্দ্রতম রাজ্যের নাম হচ্ছে মেঘালয়। শুষ্কতম হচ্ছে রাজস্থান, মেঘের আলয় যেটা হচ্ছে মেঘালয়। এই মেঘালয় যে চেরাপুঞ্জি মৌসিনরাম তুমি দেখে থাকবে, যেখানে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় মেঘালয়। আবার মেঘালয়ের রাজধানী শিলং, সেখানে কিন্তু বৃষ্টির ছায় অঞ্চল, অনুপাত ঢাল প্রতিপাত ঢাল পড়েছো, যেটাকে আমরা শৈলক্ষেপ বৃষ্টিপাত বলে থাকি। পাহাড় পর্বতের যে ঢালে বৃষ্টিপাত এখানে হয়ে যায়, হ্যাঁ সেই ঢাল তো প্রচুর বৃষ্টিপাত হয়, অন্যদিকে ছিটে ফোটা বৃষ্টি হয়। তো আমাদের মেঘালয়ের রাজধানী শিলং এই ঢালে অবস্থান করে, যার ফলে এখানে কিন্তু কম বৃষ্টিপাত হয়। অপর পাশে চেরাপুঞ্জি মৌসিনরামে এত বৃষ্টিপাত হয়। যাই হোক, কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিচ্ছি যেন ভুল করবে না। 1 নাম্বার পয়েন্ট, সব ওয়েস্ট বেঙ্গলের স্পেসিফিক। ওয়েস্ট বেঙ্গলের শুষ্কতম জেলার নাম কি? খুব মন দিয়ে শুনবে। ওয়েস্ট বেঙ্গলের ড্রাই ডিস্ট্রিক্ট, শুষ্কতম জেলা, তাহলে সবচেয়ে আমাদের শুষ্কতম জেলার নাম হচ্ছে পুরুলিয়া। পুরুলিয়া হচ্ছে সব থেকে শুষ্কতম জেলা। আর পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান বললে অ্যান্সার কিন্তু চেঞ্জ হবে, মন দিয়ে শুনবে এটা। পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থানের নাম কি? শুষ্কতম স্থানের নাম হচ্ছে, মনে রেখে দেবে, ময়ূরেশ্বর। ময়ূরেশ্বর, ময়ূরেশ্বর কোথায় আছে? বীরভূম। এই বীরভূমের ময়ূরেশ্বর হচ্ছে আমাদের সবচেয়ে শুষ্কতম স্থান। এখানে 95 সেন্টিমিটারেরও কম বৃষ্টিপাত হয়, তাই এটা হচ্ছে শুষ্কতম স্থান। আর শুষ্কতম জেলা হচ্ছে কি? পুরুলিয়া। আলিপুরদুয়ারে বক্সা ডুয়ার্স আর্দ্রতম, এবং বক্সা ডুয়ার্সের সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। তাহলে সব থেকে বেশি কোথায় হয়? এখানে। আচ্ছা, পশ্চিমবঙ্গের জলবায়ু কিরূপ প্রকৃতির? এটা পরীক্ষাতে খুব দেয়। ওয়েস্ট বেঙ্গলের জলবায়ু কি প্রকৃতির? জেনে রাখবে, ওয়েস্ট বেঙ্গলের জলবায়ু হলো ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। ক্রান্তীয় মৌসুমী, ক্রান্তীয় মৌসুমী প্রকৃতি হলো ওয়েস্ট বেঙ্গলের জলবায়ু, যেখানে গ্রীষ্মকাল আর্দ্র এবং শীতকাল শুষ্ক। বিশেষ বৈশিষ্ট্য এটা। বক্সা ডুয়ার্সে আমাদের হাইয়েস্ট রেইনফল আমরা দেখে থাকি।
দেখো এক্সপ্লেনেশন, আলিপুরদুয়ার জেলার কাছে অবস্থিত, বক্সার রোড, সবচেয়ে বৃষ্টিপাত 500 সেমির কাছে কিন্তু এখানে বার্ষিক বৃষ্টিপাত হয়। আর 95 সেমির কাছে বললাম ময়ূরেশ্বর, বীরভূমে, ওটা কম। আর শুষ্কতম জেলা বললে কিন্তু পুরুলিয়া করবে। ওভারঅল পুরুলিয়ায় কম বৃষ্টিপাত হয়। আর স্থানের নিরিখে ময়ূরেশ্বর। ভারতের ফার্স্ট পাটকল বা ফার্স্ট যদি আমরা জুট মিলের কথা বলি 1855, এদের মধ্যে কোথায় প্রথম নির্মিত হয়েছিল বলো? পাটকল বা চটকল? সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের জন্য? অপশন হয়ে যাবে টিটাগড় আছে, শ্রীরামপুর আছে, রিষড়া নাকি বজবজ। দেখো 1855 বললে রিষড়া ইজ দা কারেক্ট আনসার। 1855 রিষড়াই প্রথম এটা হয়েছিল। অকল্যান্ড তোমরা নাম শুনে থাকবে, এই যে ব্যাখ্যাতেই রয়েছে, জর্জ অকল্যান্ডের উদ্যোগে 1855 সালে হুগলি নদীর তীরে হুগলি জেলার রিষড়াতে কিন্তু ভারত তথা এশিয়ার প্রথম কিন্তু পাটকলটি স্থাপিত হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর বস্ত্র কারখানা, এটা জেনে রেখে দেবে, অনেকে গুলিয়ে ফেলে। বস্ত্র কারখানা যেটা আমার ঘুষুরিতে হয়েছিল, হ্যাঁ এটা অনেকে কনফিউজ করে ফেলে, তাই না? তো বস্ত্র কারখানা নিরিখে প্রথম কোথায়? ঘুষুরি। অ্যান্সার করব, চলো এগুলো খুব ক্লোজ অপশন। পূর্ব কলকাতার জলাভূমি, পূর্ব কলকাতার জলাভূমি, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, এটা কিন্তু ডব্লিউবিসিএস এও এসছে। খুব ভালো কোশ্চেন। আন্তর্জাতিক স্তরে কিসের জন্য বিখ্যাত এবং স্বীকৃতি প্রাপ্ত? তোমাকে এটা প্রথমত রামসার সাইট জেনে রাখো। রামসার সাইট কি জিনিস? রামসার সাইট, এই রামসার জায়গা কোথায় আছে গো? এটা আছে ইরান। ইরানের রামসারে, ইরানের রামসারে 1971 সালে কনভেনশন অন ওয়েটল্যান্ড হলো। জলাভূমি সংরক্ষণের উদ্দেশ্যে এখানে সম্মেলন হয়েছিল। সেখান থেকেই রামসার সাইট টার্মের উৎপত্তি। বিভিন্ন জলাভূমিকে তার গুরুত্ব অনুসারে জীববৈচিত্র্য, বায়োডাইভার্সিটি এবং সেখানকার অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট, জলজ বাস্তুতন্ত্র এবং সেই ইকোসিস্টেমকে ইমপ্রুভমেন্টের লক্ষ্যে রামসার সাইট বা আন্তর্জাতিক স্তরের মান মর্যাদা পায়। যেমন কোনো পণ্য যখন জিআই ট্যাগ পায়, সেই পণ্যের দাম এমনিই বেড়ে যায়। তার কারণ হচ্ছে সেই পণ্য জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা ভৌগোলিক স্বীকৃতি পাচ্ছে, তার উৎপত্তি অঞ্চলে এমন কোনো ভাবে সে সারা বিশ্বকে প্রভাবিত করেছে, যার ফলে সে জিআই ট্যাগ পায়। সিমিলারলি রামসার সাইটও তাই এমন কোনো জলাভূমি, ওয়েটল্যান্ড, তোমরা শুনে থাকবে ওয়েট টিস্যু মানে ভিজে টিস্যু, তেমনি এই ওয়েটল্যান্ড মানে হচ্ছে জলাভূমি। তাহলে রামসার শব্দ কিসের সাথে সম্পর্কিত? পরীক্ষাতে আসে। তাহলে রামসার ওয়েটল্যান্ড বা জলাভূমির সাথে সম্পর্কিত। তাহলে রামসার কিসের সাথে সম্পর্কিত? জলাভূমি। রামসার কবে হয়েছিল সম্মেলন? 1971 সালে। কোথায় হয়েছিল? ইরানের রামসারে। এই জন্য মনে রেখে দেবে প্রতি বছর 2nd অফ ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব জলাভূমি দিবস, ইয়ানি কি ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে। ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে বা বিশ্ব জলাভূমি দিবস এই তারিখেই হয়ে থাকে। এই রামসার সাইট পশ্চিমবঙ্গে দুটো আছে। দুটো কি কি? দুটো কি কি? একটি হচ্ছে এই পূর্ব কলকাতার জলাভূমি, আরেকটি হচ্ছে সুন্দরবন, আরেকটি হলো সুন্দরবন। দুটো আছে ওভারঅল পশ্চিমবঙ্গের রামসার সাইট। তাহলে এটা কি? এটা হচ্ছে আমার রামসার সাইট। 2002 সালে এটাকে রামসার সাইটের মর্যাদা দেওয়া হয়েছিল। ভারতের ফার্স্ট রামসার সাইট কোনটা কেউ জানো? জেনে রাখো, রামসার নিয়ে কথা হচ্ছে বলে রাখি। ভারত এই রামসার কনভেনশনের পার্ট হয়েছিল 1982 তে। এই জায়গাটা একটা ক্যাচ আছে, ভালো করে বুঝবে, নাহলে কিন্তু গুলিয়ে যাবে। 1982 তে ইন্ডিয়া বিকামস দ্য পার্ট অফ এই রামসার কনভেনশন। 82 তে ভারতের পার্ট হয়েছিল, ভারত অংশ হয়। বাট 1981 এই ভারতের ফার্স্ট রামসার সাইট ঘোষিত হয়ে যায়। একটা হচ্ছে চিল্কা ওড়িশা, আর একটা হচ্ছে কেওলা দেওঘানা। এই দুটো 1981 এ ডিক্লেয়ার হয়ে যায়, বাট ইন্ডিয়া বিকামস দ্য পার্ট তখন 1982 অ্যান্সার করবে। এটা নতুন ছেলেমেয়েরা অনেকে বুঝতে পারবে না, বাট এগুলো অনেক ডেপথ থেকে পড়িয়ে ছোটস্থ হয়ে গেছে। পরেরটা দেখো 14 নাম্বার প্রশ্ন। বিখ্যাত দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, দার্জিলিং এ টয় ট্রেন আছে, গেলে চড়বে দার্জিলিং। তো এই দার্জিলিং এ কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা লাভ করে? আমি তোমাদেরকে একটু আগে আজকে বলছিলাম যে মাউন্টেন রেলওয়ে অফ ইন্ডিয়া
তো শুধুমাত্র এই মাউন্টেন রেল বলতে ভারতের মাউন্টেন রেলের মধ্যে দার্জিলিং হিমালয়ান রেল তো পারে না, কালকা শিমলা আছে, ওটাও ইউনেস্কো সাইট। তো এই মাউন্টেন রেলের মধ্যে অবভিয়াসলি আমাদের যে দার্জিলিং হিমালয়ান রেল, দার্জিলিং রেল, এটা 1999 সাল, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা লাভ করে। ওয়েস্ট বেঙ্গলে টোটাল 3টে আছে, ঠিক আছে। চলো, শুশুনিয়া এবং বিহারীনাথ পাহাড়, শুশুনিয়া এবং বিহারীনাথ পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলাতে অবস্থান করছে? শুশুনিয়া এবং বিহারী, তাহলে শুশুনিয়া এবং বিহারীনাথ এটা আমাদের বাঁকুড়া জেলায় রয়েছে। অযোধ্যা কোথায়? পুরুলিয়া। এই অযোধ্যা মনে রেখে দেবে যে গোরগাবুর হুইলের কথা আমরা বলি না, এ কিন্তু হাইয়েস্ট পিক। আর আর কখনো জেনে রাখবে যদি প্রশ্ন আছে ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড হাইয়েস্ট পিকের নাম কি? সেকেন্ড হাইয়েস্ট পিক, ফার্স্ট হাইয়েস্ট তো সান্দাকফু, সেকেন্ড হাইয়েস্ট পিকের নাম হচ্ছে ফালুট। ফালুট হচ্ছে আমাদের দ্বিতীয় সর্বোচ্চ উচ্চতম স্থান ওয়েস্ট বেঙ্গলের। আর শুশুনিয়া, বিহারীনাথ বাঁকুড়া জেলার উল্লেখযোগ্য পাহাড়, যা ছোটনাগপুর মালভূমিরই সম্প্রসারিত অংশ। পরেরটা দেখো, বলতে বলতে ওই টাইপের কোশ্চেন, আজকে আমি যে বিভিন্ন নদীর কনফ্লুয়েন্স পড়ালাম না একটু আগে, সেই টাইপের কোশ্চেন। বলছে রূপনারায়ণ রিভার মূলত কোন দুটি নদীর মিলিত? তাহলে কি শিলাবতী এবং দ্বারকেশ্বর, তাই না? এই দেখো শিলাই এবং দ্বারকেশ্বর আজকে পড়ালাম, শিলাই এবং দ্বারকেশ্বর তার মিলনের ফলে রূপনারায়ণ তৈরি হয়েছে। আয়তনের বিচারে ক্ষুদ্রতম জেলা, দেখো আমি বড় জেলা বললাম দক্ষিণ 24 পরগনা, আর ছোট জেলার নাম হচ্ছে কলকাতা। কলকাতা হচ্ছে সব থেকে ছোট জেলা, একে আমরা কি বলি? সিটি অফ জয়, আনন্দনগরী, এবং সিটি অফ প্যালেস, প্রাসাদ নগরী। আনন্দনগরী এবং প্রাসাদ নগরী। একটা টাইমে ভারতের রাজধানী থাকতো, বলতো কোন সালে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী শিফট করা হয়েছিল? ইন হুইচ ইয়ার? আমাকে কমেন্টে জানাও, এগুলো একদম বেসিক কোশ্চেন, তোমাদেরকে পারতেই হবে, চটপট কমেন্টে জানাও। পশ্চিমবঙ্গে কোন শিল্পনগরীকে ভারতের রুর বলা হয়ে থাকে? রুর অফ ইন্ডিয়া, খুব গুড কোশ্চেন। খড়গপুর, দুর্গাপুর, দুর্গাপুরকে আমরা বলবো রুর। সঠিক উত্তর কি? 18 নাম্বার প্রশ্ন, এন্ড কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, তাই না? রুর, রুর হচ্ছে ভারতের, রুর আমরা বলে থাকি দুর্গাপুর। মূলত পশ্চিম বর্ধমান, বর্ধমান ধানের গোলা এটা আমরা জানছি, বাট পশ্চিম এই বর্ধমান এটা কিন্তু সবচেয়ে বেশি দুর্গাপুর, এই জায়গাটা বিখ্যাত দুর্গাপুর অঞ্চল। চলো এগিয়ে যাব। সিঙ্গালীলা রেঞ্জ পশ্চিমবঙ্গকে কোন প্রতিবেশী দেশের থেকে ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন করেছে? মাউন্টেন রেঞ্জের কোশ্চেন। দেখো যখনই আমি মাউন্টেন রেঞ্জের কথা বলবো, জেনে রাখবে আমার উত্তরের পার্বত্য অঞ্চলের কথা বলা হচ্ছে, কারণ পশ্চিমবঙ্গের অবস্থান এমন একটা দেশের মতো, উপরে আমি পার্বত্য অঞ্চল পেয়ে যাব, আবার নিচে নদী সমুদ্রের সাথে কানেকশন পেয়ে যাব, খুব একটা ভৌগোলিকগতভাবে খুব গুরুত্বপূর্ণ অবস্থান আমাদের রয়েছে। সিমিলারলি যদি আমরা ভূপ্রকৃতির মধ্যে দেখি সিঙ্গলীলা পর্বত শ্রেণী, এই সিঙ্গলীলা পর্বত শ্রেণীতেই কিন্তু আমার সান্দাকফু অবস্থান করছে, সেই সিঙ্গলীলা রেঞ্জেই কিন্তু সান্দাকফু রয়েছে। এটা প্রথমেই কানে ঢুকিয়ে নাও, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মন দিয়ে শুনে নাও। সিঙ্গলীলা পর্বত শ্রেণী পশ্চিমবঙ্গকে কোন প্রতিবেশী দেশ থেকে করছে? ভুটান, বাংলাদেশ, নেপাল নাকি তিব্বত? সঠিক উত্তর হচ্ছে নেপাল, অপশন নাম্বার হচ্ছে অপশন নাম্বার সি ইজ দা কারেক্ট আনসার। তাহলে অপশন নাম্বার সি কারেক্ট আনসার। মূলত তিস্তা ওপর থেকে এইভাবে বয়ে গেছে, তিস্তার পশ্চিম দিকে দুটো পর্বত শ্রেণী রয়েছে, এক পশ্চিম দিক বেশি উচ্চ তিস্তার, মনে রেখে দেবে, সিঙ্গলীলা, আর একটা হচ্ছে দার্জিলিং শৈলশিরা। সিঙ্গলীলা রেঞ্জ আর একটা হচ্ছে দার্জিলিং শৈলশিরা রেঞ্জ, এই দুটো রেঞ্জ আমরা তিস্তার ওয়েস্ট সাইডে দেখে থাকবো। ওয়েস্ট সাইড হচ্ছে তিস্তার অধিক উচ্চ, আর ইস্ট সাইড হচ্ছে কম উচ্চ, ইস্ট সাইড হচ্ছে কম উচ্চ, ইস্ট সাইড কম উচ্চ, আর ওয়েস্ট সাইড হচ্ছে বা তিস্তার পশ্চিম দিক হচ্ছে অপেক্ষাকৃত বেশি উচ্চ। হ্যাঁ, পরেরটা দেখো 20 নাম্বার, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিতে বরেন্দ্র ভূমি মূলত কোন ধরনের? আজকেই পড়িয়েছি, যদি ভুল যেন না হয়, বরেন্দ্র ভূমি, বরেন্দ্র ভূমি। দিয়ারা পড়িয়েছিলাম না দক্ষিণে উর্বর, বরেন্দ্র এটা তোমার 20 নম্বর প্রশ্ন,
প্রাচীন পলিমাটি ও ল্যাটেরাইট সমৃদ্ধ হালকা তরঙ্গায়িত এরকম ঢেউ বুঝিয়েছিলাম দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার মেনলি পূর্ব দিকের অংশ। সঠিক উত্তর কি? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো উত্তরবঙ্গের মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরের যে অংশ প্রাচীন পলিমাটি এবং সামান্য ল্যাটেরাইট যুক্ত লালচে মাটি দ্বারা গঠিত তরঙ্গায়িত প্রকৃতির, তাকে আমরা বলেন। ওখানে কতগুলো টার্ম আছে, এই যে বললাম না, তাল, আজকেই তো পড়ালাম ক্লাসের শুরুর দিকে, দিয়ারা, বরেন্দ্র ভূমি, খুব ইম্পর্টেন্ট এইগুলো। আর ওদিকে বললাম তরাই, তারপরে বললাম ডুয়ার্স, এই দুটো বলেছি। তারপরে আর দুটো বলেছি কি কি, ভাঙ্গর, আর একটা বলেছি খদার। আর একটা কোশ্চেন হয়, জেনে রাখো, বাদা, হোয়াট ইজ বাদা? কেউ বলতে পারবে? এনিওয়ান তোমাদের মধ্যে থেকে? পশ্চিমবঙ্গের যখন সমভূমি নিয়ে পড়বে, পশ্চিমবঙ্গের সমভূমির মধ্যে সুন্দরবন অঞ্চলের যে কর্দমাক্ত অঞ্চলটা আমরা পড়ি, ঠিক ওই জায়গাতেই আমরা পড়ব। তাহলে বাদা কি জিনিস? সুন্দরবন অঞ্চলের কর্দমাক্ত নিম্ন জলাভূমি। সুন্দরবন অঞ্চলে কর্দমাক্ত নিম্ন জলাভূমিকে আমরা বাদা বলে থাকি। লাইক ডান তো সকলের? যারা নতুন হলে সাবস্ক্রাইব এখনই ডান করে নেবে। ওকে, আর তোমাদের এই পিডিএফটা কি চাই? অনেকে বলো পিডিএফ এর কথা। TWS একাডেমি অ্যাপ ইনস্টল করে নাও। এই পরীক্ষাটা তো হয়ে যাচ্ছে, এরপরে তো আমাদের আরো পড়তে হবে না? সেখানে আমরা রেলের প্রিপারেশন করব, এসএসসির প্রিপারেশন করব, GDMTS বললাম। তো TWS একাডেমি অ্যাপে আমরা মান্থলি ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্সও প্রোভাইড করি এবং আমাদের ওখানে পেইড ব্যাচ চলে, যে ব্যাচের মাধ্যমে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে বললাম এবং আমাদের সিলেকশন অব্যাহত। ওয়েস্ট বেঙ্গলে এতগুলো সাকসেস স্টোরি প্রডিউস করে ইনস্টিটিউট তুমি দেখাতে পারবে না যারা অনলাইনে পড়াচ্ছে, বিশেষ করে সেটা তুমি এসএসসি তে বলো, সেটা তুমি রেলে বলো, পিএসসি তে আমরা করে দেখিয়েছি এবং অলরেডি WBP তে। তো এতগুলো খুব মুশকিল আছে দেখানো সাকসেস স্টোরি, আমাদের চ্যানেলে কিন্তু সব রয়েছে। তো অ্যাপটা কিন্তু ইনস্টল করবে গুগল প্লে স্টোর, যারা জানো না যেখান থেকে অ্যাপ ইনস্টল করি গুগল প্লে স্টোর, ওখানে গিয়ে সার্চ করবে TWS একাডেমি, মোবাইল ইনস্টল করে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে। মোবাইলে এত ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এত অ্যাপ থাকে, একটা পড়াশোনার অ্যাপ থাকুক না, এই অ্যাপেই কিন্তু তুমি কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, কখন কি ক্লাস হচ্ছে নোটিফিকেশন পেয়ে যাবে এবং আমাদের একটা ব্যাচ নিয়ে নেবে, যে ব্যাচে তুমি চোখ বন্ধ করে, যাদের জিকেতে ভয় তুমি শুধু জিকের ব্যাচ নিতে পারো। খুব বেশি ফিজ হয় না কিন্তু, মনে রেখে দিও। আমার জিকের ব্যাচের ফিজ কত? 1100 টাকা, কত 1100 বা 1200 টাকার কাছে ফিজ থাকবে আমার জিকে ব্যাচে। তো নিয়ে নিও জিকের ব্যাচ, এটা শুধু জিকের কথা বললাম। এছাড়া আমরা সব সিলেবাস ওয়াইজ পুরো ব্যাচ করি, যেমন এখন রেলের ব্যাচ চলছে, 1400-1500 টাকা হবে হয়তো রেলের ব্যাচের ফিজ। এসএসসি জিডি থাকে, পুলিশের থাকে 1750, পুলিশের চলছে এইরকম ফিজ, মানে আন্ডার 2000 এর মধ্যেই সমস্ত ব্যাচের ফিজ থাকে। সিঙ্গেল সাবজেক্ট নিলে আরো কস্ট কম হয়, যেমন জিকে শুধু একক সাবজেক্ট, আর তুমি যখন পুরো কমপ্লিট ব্যাচ নেবে সেখানে তোমাকে অল সাবজেক্ট। কত আমাদের জিকের ব্যাচের ফিজ? নতুনটা এই এটা 2026 লেখা 1050 টাকা, আমি তো তাও বেশি বলে ফেললাম, 1050 অনলি জিকের জন্য। চলো আমরা এগিয়ে যাই। বর্তমানে পশ্চিমবঙ্গে কতগুলি জাতীয় উদ্যান রয়েছে? ভেরি ইম্পর্টেন্ট, ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গে 6টা ন্যাশনাল পার্কের কথা আমরা উল্লেখ পাবো। কি কি ন্যাশনাল পার্ক রয়েছে কেউ বলতে পারবে? দেখে রাখো। সুন্দরবন সব থেকে বড়, সুন্দরবন, বক্সা, গরুমারা, নেওড়া ভ্যালি, সিঙ্গলীলা এবং জলদাপাড়া। তাহলে এই ন্যাশনাল পার্ক গুলো ভেরি ইম্পর্টেন্ট। টাইগার রিজার্ভ দুটো, এলিফ্যান্ট রিজার্ভ দুটো, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তিনটে, রামসার সাইট কিন্তু দুটো, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, মাথায় ঢুকেছে? তাহলে এইগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর সুন্দরবনে ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট কভার রয়েছে, আমি আবারও রিপিট করছি। আর এই প্রসঙ্গে জেনে রাখো, ভারতে কোথায় সব থেকে বেশি ফরেস্ট কভার রয়েছে? ফরেস্ট কভার কোথায় যদি বলা হয় কোন রাজ্য সব থেকে বেশি বনভূমি রয়েছে? মধ্যপ্রদেশ হ্যাজ দ্য লার্জেস্ট ফরেস্ট কভার। পার্সেন্টেজ অফ টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া, কোন একটা রাজ্য তার মোট ভৌগোলিক ক্ষেত্রে বললে লাক্ষাদ্বীপ এখন টপে, ইউটির মধ্যে পড়ে যদিও লাক্ষাদ্বীপ, এই কারণে মনে রেখে দেবে মিজোরাম হবে রাইট অ্যান্সার। মিজোরামে এটা বুঝতে পারোনি না অনেকে নতুনরা, বলে দিচ্ছি, এক্সপ্লেন করে দিচ্ছি। একটা হচ্ছে ফরেস্ট কভার মানে হচ্ছে বনভূমি, ফরেস্ট অ্যান্ড ট্রি কভার ইত্যাদি আছে। তো কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক? যদি সিম্পল কোশ্চেন আসে যে
কোন রাজ্যে বনভূমি সর্বাধিক, মানে সবচেয়ে বেশি বনভূমি আমরা পরিলক্ষণ করব? অ্যান্সার করে আসবে মধ্যপ্রদেশ। আর যদি আসে মনে করো পশ্চিমবঙ্গের আয়তন কত, 88,752 স্কোয়ার কিমি, এত বর্গ কিলোমিটার। তাহলে এর পার্সেন্টেজের হিসাবে, মানে এটাকে যদি আমি 100% ধরি, তার কত পার্সেন্ট? তুমি যখন মিজোরামের কাছে দেখতে যাবে, দেখবে 80%-এর উপরে তুমি পাবে বনভূমির পরিমাণ। বোঝা গেল? তার আয়তন যা আছে সেই আয়তনের ম্যাক্সিমামটাই হচ্ছে বনভূমি। তাই আমরা বলি ইন টার্মস অফ পার্সেন্টেজ অফ টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া অফ এ স্টেট। যদি কোনো রাজ্যের মোট জিওগ্রাফিক্যাল এরিয়া মানে তার ভৌগোলিক ক্ষেত্র, ভৌগোলিক ক্ষেত্রের শতাংশ, কোশ্চেনের মধ্যে যদি শতাংশ মেনশন থাকে, তাহলে মিজোরামের চোখ বন্ধ করে চলে যাবে। আর মিজোরাম না থাকলে লক্ষাদ্বীপে চলে যাবে, বিকজ লক্ষাদ্বীপ ইউটি, মিজোরামের থেকেও বেশি বনভূমি লক্ষাদ্বীপে। রিসেন্ট এটা এই ডেটাগুলো আমরা কোথায় পাই? ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, এটা প্রতি 2 বছর অন্তর প্রকাশ করে থাকে। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, দেখো পরের প্রশ্ন চলে এসেছি। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক এটা বর্তমানে পশ্চিমবঙ্গের কোন প্রশাসনিক জেলায় অবস্থিত? এটা কিন্তু কালিম্পং এ এখন বর্তমানে হবে, তাই না? দার্জিলিং আগে থটে তুমি বলতে পারো, বাট 2017 সালে দার্জিলিং ভেঙে নতুন জেলা কালিম্পং হওয়ার পর এখন মূলত কালিম্পং জেলার অন্তর্গত। নেওড়া ভ্যালি কোথায়? কালিম্পং জেলায় রয়েছে, কালিম্পং এ রয়েছে নেওড়া ভ্যালি। 23 নাম্বার, পশ্চিমবঙ্গ রাজ্যটি ভারতের মোট কতগুলি রাজ্যের সাথে তার রাজনৈতিক সীমানা স্পর্শ করে? দেখো আমাদের অলরেডি বলেছি 5টা রাজ্যের সাথে আমরা বাউন্ডারি করি। সেগুলো কি কি? ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম, আসাম। সিকিমের সাথে সবচেয়ে কম আর ঝাড়খণ্ডের সাথে সবচেয়ে বেশি। চলো, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, মন দিয়ে বুঝবে এই জায়গাটা। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গের কোন জেলায় গড়ে উঠেছে? তাহলে বক্রেশ্বর, দেখো কোলাঘাট, এটা তো সবাই ফেমাস, কোলাঘাট। এই কোলাঘাট হচ্ছে আমার পূর্ব মেদিনীপুর, ইস্ট মেদিনীপুর। কোলাঘাট হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায় আমি পাবো। আর বক্রেশ্বর হচ্ছে আমার বীরভূম জেলাতে। বক্রেশ্বর কোথায়? বীরভূম জেলাতে। একটা মেজিয়া আছে, জানো মেজিয়া কোথায়? জানো বাঁকুড়ার মধ্যে পড়ে। মেজিয়ার মধ্যে, হুগলিতে তুমি ব্যান্ডেল পেয়ে যাবে, যেখানে হয় মুর্শিদাবাদের সাগর দেখি। এগুলো সব আমাদের উল্লেখযোগ্য তাপবিদ্যুৎ কেন্দ্র। আর পশ্চিমবঙ্গে আমরা যে বিদ্যুৎ পাই তার ম্যাক্সিমাম কোনটা থেকে? মনে রেখে দেবে, তাপবিদ্যুৎ, বা যেটাকে আমরা থার্মাল পাওয়ার বলে থাকি। আমরা সব থেকে বেশি যে বিদ্যুৎ কনজিউম করি সেটা আসে থার্মাল পাওয়ার থেকে আছে। আর মেজিয়ার উৎপাদন ক্ষমতা কিন্তু অনেক 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 বেশি হচ্ছে থার্মাল পাওয়ার। ওকে, আর জলবিদ্যুতের প্রসঙ্গ বললে আমাদের পশ্চিমবঙ্গে একটা বিরাট কেন্দ্র ছিল, জানো, জলবিদ্যুৎ। ভারতের প্রথম জলবিদ্যুৎকে আমরা হোয়াইট কোলও বলে থাকি, সাদা কয়লা বলে থাকি। দেখো, জলবিদ্যুৎ বললে দার্জিলিং জেলার দার্জিলিং দার্জিলিং তোমাদের একবার নিয়ে যেতে হবে, বুঝতে পেরেছো? ভালো পড়াশোনা করো। দার্জিলিং জেলার সিন্দ্রাপং, এই জায়গাতে কিন্তু ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র হয়েছিল 1897 খ্রিস্টাব্দে। বুঝতে পারছো? তৎকালীন সময়, আজকের সময় না। 1897-তে দার্জিলিং জেলার সিন্দ্রাপং এ ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র আমাদের রাজ্যেই কিন্তু হয়েছিল। হলো, আমাদের জলবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে জলঢাকা, মেসেঞ্জার ইত্যাদি রয়েছে, সিন্দ্রাপং অবভিয়াসলি। বক্রেশ্বর বীরভূমের অবস্থিত, এখানে হট স্প্রিংস মানে উষ্ণ প্রস্রবণের জন্য বিখ্যাত। ডুয়ার্স অঞ্চল, ডুয়ার্স মানে কোন দিকে? ইস্টার্ন ডুয়ার্স, ডুয়ার্স মানে তিস্তার পূর্ব দিক। আর কোনোদিন ভুলবো না, আর কোনোদিন ভুলতে পারবে না। ডুয়ার্স অঞ্চলের জলদাপাড়া জাতীয় উদ্যান মূলত কোন বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত? এটা তোমার কোশ্চেন। তাহলে জলদাপাড়া জাতীয় উদ্যান, এদের মধ্যে কোনটি? 6টা জাতীয় উদ্যান আমি তোমাদেরকে আজকে পড়িয়েছি। এটা তো 2012 সালের দিকে জাতীয় উদ্যানের মর্যাদা পেয়েছিল। এখানে কিন্তু মনে রেখে দেবে গন্ডার, এক শৃঙ্গ গন্ডার মেনলি। ওকে, তো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, আলিপুরদুয়ার, তাই না? এক শৃঙ্গ গন্ডারের জন্য মেনলি ফেমাস। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড।
পরেরটা কাজিরাঙ্গা তো আসামে, ওটা তো সব থেকে হাইয়েস্ট। আসামের কাজিরাঙ্গার পর পশ্চিমবঙ্গের জলদাপাড়া জাতীয় উদ্যান হলো ভারতের দ্বিতীয় বৃহত্তম একশৃঙ্গ গন্ডারের প্রাকৃতিক আবাসস্থল। পরেরটা ২৬ নাম্বার, ভৌগোলিক অবস্থানের কারণে পশ্চিমবঙ্গের কোন শহরকে আমরা গেটওয়ে গেটওয়ে অফ নর্থ ইস্ট বা বাংলাতে বললে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলে? তোমরা চিকেন নেক্স নাম শুনে থাকবে খবরে অনেক সময়, তাই না? চিকেন নেক্সের নাম শুনে থাকবে। তাই পশ্চিমবঙ্গের কোন শহরকে আমরা গেটওয়ে অফ ইন্ডিয়া বা আমার এই উত্তরবঙ্গের উত্তর পূর্ব ভারতের আমরা প্রবেশদ্বার বলে থাকি? সঠিক উত্তর জেনে রেখে দেবে, এটা আমরা বলবো কাকে? শিলিগুড়ি করিডোর, যা চিকেন নেক্স নামেও পরিচিত। উত্তর পূর্ব ভারতে যে 7 সিস্টার্স আমাদের আছে সেই রাজ্যগুলোর সাথে সংযোগকারী সড়ক পথ এটা, তাই একে আমরা মেনলি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার আমরা বলে থাকি। ঠিক আছে, শিলিগুড়িতেই আমাদের ওখানে বিমানবন্দর আছে, ওটার নাম বাগডোগরা বিমানবন্দর, মনে রেখে দেবে, বাগডোগরা রয়েছে। ২৭, রপ্তানি বৃদ্ধির উদ্দেশ্যে গড়ে ওঠা ফলতা SEZ স্পেশাল ইকোনমিক জোন, এটা কোন জেলায় গঠিত? মেনলি ফলতা কোথায়? তো ফলতা হচ্ছে মেনলি আমার সাউথে, সাউথ 24 পেজেস, সাউথ 24 পরগনা। সঠিক উত্তর আমার অপশনস নাম্বার ডি রইল, সাউথ 24 পরগনা। বিখ্যাত পর্যটন কেন্দ্র এবং বাঁধ মুকুটমণিপুর ড্যাম, জানো এইবার আমাদের 1 জানুয়ারি যাওয়ার খুব প্ল্যানিং ছিল, বাট আমার ছেলেটা খুব ছোট বলে ওই টাইমে ঠান্ডা লেগে যাবে এই ভয়তে আমরা আর যাইনি। 1 জানুয়ারি খুব প্ল্যানিং ছিল যে মুকুটমণিপুরে চলে যায়, বাট ওই বললাম যে ওই ভয়ে আর যাওয়া হয়নি, যে যদি ঠান্ডা লেগে যায়। দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, কংসাবতী, শিলাবতী এই অঞ্চলের খুব খুব প্রধান প্রধান নদী, শাল, সেগুন, পলাশ, মহুয়া, বাবলা, প্রচুর তুমি স্বাভাবিক উদ্ভিদ দেখতে পারবে এই অঞ্চলের মধ্যে। তাহলে শুশুনিয়া, বিহারীনাথ এবং মুকুটমণিপুর বাঁধ, তাই না? তাহলে মূলত মুকুটমণিপুর ড্যাম, কংসাবতী, সঠিক উত্তর কি? অপশনস নাম্বার সি ইজ দা কারেক্ট আনসার। পশ্চিমবঙ্গের কোন জেলায় ঐতিহ্যবাহী রেশম বা সিল্ক শিল্প, বিশেষত বালুচরী শাড়ি এর জন্য পৃথিবী বিখ্যাত? বালুচরী শাড়ি এর জন্য বিখ্যাত কোথায়? সঠিক উত্তর আমরা কি করব? কে বলবে? জমিনী রায় চিত্রকর ছিলেন কিন্তু, মনে রেখো, ইটস বাঁকুড়া। সঠিক উত্তর কি? বাঁকুড়া। বাঁকুড়ার বিশেষত বিষ্ণুপুর শহরটি তার অনন্য বালুচরী শাড়ির জন্য বিখ্যাত। ভুটান পাহাড়ের পাদদেশে অবস্থিত ডুয়ার্স, ডুয়ার্স মিন্স ডোর, আমি বলেছি ডুয়ার্স মিন্স ডোর, আর তরাই হচ্ছে স্যাঁতসেঁতে ভূমিকে বোঝায়। ডুয়ার্স হচ্ছে দরজা বা প্রবেশদ্বার আমরা বলি। ডুয়ার্স কোন দিকে? পূর্ব দিকটাকে আমরা বলবো তিস্তার। পশ্চিমবঙ্গের কোন স্থানকে টেরাকোটা বা পোড়ামাটির অপূর্ব স্থাপত্য মন্দিরের জন্য বিশ্বব্যাপী চেনা যায়? বলো, টেরাকোটা কোথায় বিখ্যাত? বিষ্ণুপুর, বাঁকুড়ার বিষ্ণুপুর টেরাকোটার জন্য খুব 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 বিখ্যাত, তাই না? টেরাকোটার রয়েছে বিষ্ণুপুরে টেরাকোটার মন্দির। বাংলার দুঃখ সরব বেঙ্গল, সরব বিহার, যদি এটা বাস্তব বিহার, বিহারের দুঃখ আমরা কাকে বলবো? তো রিভার কোশি। বিহারের দুঃখ আমরা কাকে বলি? রিভার কোশি, কোশিকে আমরা বলি বিহারের দুঃখ। আর বাংলার দুঃখ আমরা বলি দামোদর। ও প্রশ্ন ওটা দিইনি, প্রশ্ন অন্য দিয়েছে, তাই প্রশ্ন পড়তে হয়। বাংলার দুঃখ নামে পরিচিত দামোদর কোথা থেকে? দামোদর অমরকন্টক, রাজমহল, খামারপাত পাহাড়, ছোটনাগপুর মালভূমির খামারপাত পাহাড়। অপশন নাম্বার সি হতেই হবে, দেখো ব্যাখ্যাও তাই বলবে, একদম সঠিক উত্তর খামারপাত পাহাড়। পশ্চিমবঙ্গের কোন স্থানে, দেখো আজকে যা পড়িয়েছি বাকি কোশ্চেন গুলো দেখো গড়গড় করে হয়ে যাচ্ছে, যা একটু থিওরি তোমাদেরকে টাচ দিয়েছি, তুমি যদি কমপ্লিট করে আমার কাছে থিওরি পড়ো না, জিকে নইলে এমনি কঠিন লাগবে যদি শুধু এমসিকিউ পড়ো। আর তুমি যদি একবার থিওরি কমপ্লিট করে নিতে পারো, বিশ্বাস করো আমি গ্যারান্টি দিচ্ছি, চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ ইউটিউবে দাঁড়িয়ে দিচ্ছি, একবার যদি থিওরি করে নাও তো তোমার এমসিকিউস করা খুব ইজি হয়ে যাবে। যদি কোশ্চেন্সটা কমন নাও আসে না, এরকম অপশন বাদ দিয়ে দিয়ে তুমি জায়গায় পৌঁছে যেতে পারবে। বলছে পশ্চিমবঙ্গের কোন স্থানে, আমি বলেছি স্থান বলেছে, তাই ময়ূরেশ্বর করতে হবে, নইলে আমি ওভারঅল লোয়েস্ট রেইনফল বললে, শুষ্কতম বললে তখন পুরুলিয়া করতে পারতাম, বাট স্থান বলেছে বলে আমি ময়ূরেশ্বর করব। দেখেছো, দেখেছো, বার্ষিক তোমার
95 সেমির কম রেইনফল হয়। আজকে যা একটু থিওরি পড়িয়েছি দেখো এমসিকিউ গুলো গড়গড় করে হয়ে যাচ্ছে। সেন্সাসটা এখনো পড়াইনি, তো সেন্সাসটা খুব ইম্পর্টেন্ট, পশ্চিমবঙ্গের জনগণনা বা জনসংখ্যা। দেখো এটা তো প্রতি 10 বছর অন্তর হওয়ার কথা আদমশুমারি বা সেন্সাস, তো কোভিড এর কারণে মাঝখানে আমাদের আর হয়, এই কারণে একটু সুবিধাও হয়েছে এই সেন্সে আমাদের পড়ার সুবিধার্থে। সেটা হলো আমরা খুব সহজে মেনলি ওইগুলো মুখস্থ রাখতে পেরেছি, 11-র পরে এখন আমাদের আর পড়তে হচ্ছে না। তো এই 2011 সেন্সাসে আমরা লাস্ট ডেটা পড়ি, আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার আমাদের সেন্সাসের এখানে থিম ছিল। তো 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রতি বর্গ কিলোমিটার ডেনসিটি অফ পপুলেশন কতজন? আচ্ছা, পপুলেশন ডেনসিটি বা জনঘনত্ব, এটার মানে হচ্ছে প্রতি স্কোয়ার কিলোমিটারে কতজন মানুষ বসবাস করে। কি বললাম? প্রতি বর্গ কিমিতে, প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বাস করে, কতজন মানুষ বাস করে তাকে আমরা কি বলি? ডেনসিটি অফ পপুলেশন। আচ্ছা, ভারতের কি রকম? ওভারঅল তুমি যদি ভারতের দেখো, ইন্ডিয়ার 2011 সালের সেন্সাস ডেটা বলবে 382 জন পার স্কোয়ার কিমি, 382 জন প্রতি বর্গ কিলোমিটারে ভারতে মানুষ বসবাস করছিল ভারতের পরিপ্রেক্ষিতে। পশ্চিমবঙ্গের বললে 1029। কই? অপশন নাম্বার সি ইজ দা কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের রিপোর্ট। আচ্ছা, এটা গেল। এরপরে একটা খুব গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে বলি যে ওয়েস্ট বেঙ্গলের লিটারেসি রেট বা সাক্ষরতার হার কত? ওয়েস্ট বেঙ্গলের সাক্ষরতার হার ইন্টারভিউতে গেলে জিজ্ঞাসা করে, জানো? তোমরা বলো আমাকে, তোমরা বলো, এটা তোমরা বলো, আমি আর বলবো, আমি প্রচুর বলেছি, তোমরা বলো। হ্যাঁ, পরেরটা, বিখ্যাত তীর্থস্থান সাগরদ্বীপ, তাই না? সাগর আইল্যান্ড বা গঙ্গাসাগর কোন নদীর মোহনায় বঙ্গোপসাগরে মিলিত হয়? তাহলে সঠিক উত্তর কি হবে? হুগলি, দক্ষিণ 24 পরগনা হুগলি নদী, ঠিক যেখানে বঙ্গোপসাগরে গিয়ে মেলে সেই মোহনাতেই সাগরদ্বীপ অবস্থিত। মকর সংক্রান্তিতে এখানে কি গঙ্গাসাগর মেলা হয়। কেন? পুলিশের ছেলে মেয়েদের আগে তোমার ট্রেনিং এর পর প্রথম ডিউটি এখানেই দিয়ে দিত গঙ্গাসাগরে। 36, উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ শহর জলপাইগুড়ি, এটা কোন দুটি নদীর কাছে অবস্থিত? মূলত এটা বেসিক্যালি কোশ্চেনটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নদী তীরবর্তী শহর। তাহলে মনে রেখে দেবে, যদি আমরা জলপাইগুড়ি শহরের কথা বলি, তিস্তা করলা হচ্ছে জলপাইগুড়ি নদীর তীরে অবস্থিত। আর মহানন্দা বালাসনের তীরে অবস্থিত ফেমাস সিটি শিলিগুড়ি। শিলিগুড়ি হচ্ছে মহানন্দা আর বালাসনের তীরে, আর তিস্তা করলা হচ্ছে আমার জলপাইগুড়ি শহর অবস্থিত। কোচবিহার কোন নদীর তীরে অবস্থিত? শুনে রাখো, কোচবিহার হচ্ছে তোরসা নদীর তীরে অবস্থিত। তোরসা নদীর তীরে কোচবিহার শহর অবস্থিত। আলিপুরদুয়ার কোন নদীর তীরে অবস্থিত? আলিপুরদুয়ার অ্যান্সার হবে কালজানি। এর তীরে তুমি আলিপুরদুয়ার পেয়ে যাবে। একটা পরীক্ষাতে খুব দিয়েছিল, আর ওটা ভুলে যাচ্ছে, WBCS দিয়ে। হ্যাঁ, আত্রাই, এই সরি, বালুরঘাট শহর কোন নদীর তীরে অবস্থিত? বালুরঘাট, সো আত্রেই, মনে থাকবে, এটা WBCS এ দিয়েছিল, এর তীরে বালুরঘাট। তো এরকম ওয়েস্ট বেঙ্গলের পুরো লিস্ট আছে, যেমন রানাঘাট, শান্তিপুর, চাকদা, এগুলো চুন্নি নদীর তীরে চলে আসে। নদী তীরবর্তী শহর কোনটা কোনগুলো, যেমন বনগা, জেনে রাখো, এটা অনেকে কনফিউজ হয়ে যায়। আমাদের এদিকে বসিরহাটের টাকি, আর এদিকে সীমান্তবর্তী এলাকা বনগা। এই টাকি আর বনগা বা বসিরহাট, এই সব কিন্তু ইছামতির তীরে অবস্থিত, ইছামতির তীরে অবস্থিত। চল পরেরটা আমরা যাই। মালদহ জেলার নিচু ও জলাপূর্ণ ভূমি এলাকাকে আমরা কি বলে থাকি? তো নিচু এলাকাটাকে আমরা তাল বলে থাকি। কালিন্দী নদীর উত্তরে অবস্থিত নিচু বন্যপ্লাবন জলভূমিযুক্ত অঞ্চলকে আমরা তাল বলি। তাল শব্দের অর্থ কোনো হ্রদ, জলাশয় বা নিম্নভূমিকে আমরা বুঝিয়ে থাকি। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিতে কংসাবতী নদী, কাঁসাই, কাঁসাই, কাঁসাই আছে তো? হ্যাঁ, কাঁসাই, ভেরি গুড। প্রশাসনিক সুবিধার জন্য জলপাইগুড়ি জেলাকে বিভক্ত করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাকে বিভক্ত করে আলিপুরদুয়ার নামক জেলাটি কত সালে তৈরি করা হয়েছিল? এই হচ্ছে তোমার কোশ্চেন। দেখো, স্বাধীনতার সময় পোস্ট ইন্ডিপেন্ডেন্স আমাদের 14টা কিন্তু জেলা ছিল, তখন 14 ডিস্ট্রিক্ট ছিল। আজকের ডেটে দাঁড়িয়ে জেলার সংখ্যা হচ্ছে 23টা। WBCS এসেছিল পশ্চিমবঙ্গে এখন কটা জেলা আছে। হ্যাঁ,
এক সময় আমরা শুনেছিলাম আরো 7টা বাড়বে, 30টা হবে, বাট এখনো এক্সিকিউশন আমরা দেখিনি। তো স্বাধীনতার সময় 14টা জেলা, আজকের ডেটে দাঁড়িয়ে 23টা জেলা আছে। জেলাগুলো 5টি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন বা 5টি প্রশাসনিক বিভাগে বিভক্ত, যেমন প্রেসিডেন্সি আছে, মেদিনীপুর, জলপাইগুড়ি, বর্ধমান, মালদা, 5টা প্রশাসনিক বিভাগে আমার জেলাগুলো বিভক্ত। এবার এই জেলাগুলো কবে কোনটা আস্তে আস্তে বাড়ছে সেটা একটু মন দিয়ে শোনো। সবার প্রথমে যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট সেইটা থেকে শুরু করছি। সালটা ছিল 1992 সাল, 1992। 1992 সালে জানো বাংলাদেশেও দিনাজপুর আছে। তো জেনে রাখো, এই জন্য তোমাদের সুবিধা হবে। সেই সময় আমাদের এইটা পশ্চিম দিনাজপুর, এই পশ্চিম দিনাজপুর যেটা ছিল, পশ্চিম দিনাজপুর এই জেলা 1992 সালে ভাগ হয়ে হলো আজকে আমরা যেটা দেখি না উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর, এটা 1992 সালে হলো। তার আগে এটা দিনাজপুর নামেই ছিল, পশ্চিম দিনাজপুর নামে ছিল। এরপরে 2002 সালে এসো, মেদিনীপুর অবিভক্ত মেদিনীপুর ছিল। সেই সময় 2002 সালে আমাদের মেদিনীপুর জেলা ভাগ হলো, ভাগ হয়ে কি হলো পূর্ব মেদিনীপুর আর হলো পশ্চিম মেদিনীপুর। পরে পশ্চিম মেদিনীপুর থেকে আবার ঝাড়গ্রাম বেরোলো, পশ্চিম মেদিনীপুর 2002-তে আমরা দেখেছি। এরপরে তুমি এসো 2014 সালে। 2014 সালের ঘটনাটা কি ছিল? 2014 সালে আমার জলপাইগুড়ি নামক যে জেলা ছিল, জলপাইগুড়ি, সেখান থেকে আজকের একটা নতুন জেলা যার নাম আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার জেলা এই 2014 সালেই কিন্তু তৈরি হয়। তো এইটাই জলপাইগুড়ি জেলাকে বিভক্ত হয়ে আলিপুরদুয়ার কবে হলো? অ্যান্সার নো ডাউট 2014। এরপরেও একবার জেনে রাখবে, এইগুলো আমি বলে দিচ্ছি। তোমার 2017 সালে 3টে জেলা হয়েছিল, এর মনে রাখবো কি করে? প্রথমে চলে এসো 17 সালের 14 ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি দার্জিলিং, মনে রাখবে, ঠিক আছে? তো দার্জিলিং থেকে হলো কালিম্পং হলো। এরপরে 17 সালেই তুমি মনে রাখো দুটো তারিখ, একটা হচ্ছে 4th অফ এপ্রিল, ট্রিক লাগিয়ে দেব, দিচ্ছি। আর একটা হচ্ছে মনে রাখো 7th এপ্রিল, মনে রাখা একদম সহজ। আচ্ছা 4 এপ্রিল, 4, তাই তো? ঝাড়গ্রামে মনে রাখো 4টে অক্ষর আছে, বসিয়ে দেবো ঝাড়গ্রাম, জয়াকার, ডয়শূন্যরা, গয়রাফলাকার ম। তাহলে কি 1, 2, 3, 4, 4 এপ্রিল ঝাড়গ্রাম জেলা হয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে। আচ্ছা 7 এপ্রিল, 7টা অক্ষর করতে হবে না, পশ্চিম বর্ধমান, পশ্চিমে 3টে, যুক্ত অক্ষরগুলো সিঙ্গেল ধরো, আর বর্ধমানে 4টে, তাহলে 7 এপ্রিল পশ্চিম বর্ধমান হয়ে গেল। তাহলে মনে রাখা কত ইজি দেখো। তাই 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 আমরা জেনে রাখবো এইটা সব থেকে নবগঠিত জেলা, সবগুলোই নবগঠিত জেলা, বা একদম নবগঠিত হচ্ছে আমার এই পশ্চিম বর্ধমান। এটা 7 এপ্রিল এফেক্টিভ হয়েছিল, আর 4 এপ্রিল ঝাড়গ্রাম, যেটা পশ্চিম মেদিনীপুর থেকে এসেছিল। 40 প্রশ্ন, সুন্দরবন অঞ্চলে প্রবেশের জন্য কোন শহরকে সুন্দরবনের প্রবেশদ্বার? আচ্ছা সুন্দরবন অঞ্চলের প্রধান নদীর নাম কি? এইটা তুমি বলো, এটা হোমওয়ার্ক। সুন্দরবন অঞ্চলের প্রধান নদীর নাম কি? কোথায়? সুন্দরবন অঞ্চলের প্রধান নদী। আচ্ছা গেটওয়ে অফ সুন্দরবন আমরা কাকে বলি? ক্যানিং কে আমরা বলে থাকি। দক্ষিণ 24 পরগনা জেলার মাতলা নদীর তীরে অবস্থিত ক্যানিং শহরটিকে সুন্দরবন যাতায়াতের ট্রানজিট পয়েন্ট হিসেবে হওয়ায় সুন্দরবনের প্রবেশদ্বার আমরা ক্যানিং শহরকেই বলে থাকি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আশা করি সেশন তোমাদের খুব 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 ভালো লেগেছে, কারণ আমি আমার বেস্ট দিয়ে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি করিয়েছি। তুমি দেখবে আমাদের যে মেইন চ্যানেল, আমাদের 3টে চ্যানেল, যারা নতুন জানো না বলে দিই, 2 মিনিট শোনো, ভালো কথা বলছি। দ্য ওয়ে অফ সলিউশন, এটা আমাদের মেইন চ্যানেল। এখানে তো আমাদের ইউটিউবে রেগুলার লাইভ ক্লাস হয়, 8000-এর বেশি ক্লাস হয়ে গেছে বোধহয়। এরপরে আমরা যে চ্যানেলটা করি সেটা হচ্ছে TWS একাডেমি, যেটার নামে গুগল প্লে স্টোরে আমাদের অ্যাপ আছে। তুমি অ্যাপ কিন্তু অবশ্যই করবে। একাডেমি আমাদের ওয়াইটি আছে, ইউটিউবেও আছে, প্লাস এই নামে আমাদের অ্যাপও আছে। আর ওয়ে অফ সলিউশন আমাদের মেন ব্র্যান্ড, এটা ইউটিউব। আর তারপরে আমরা ওপেন করি TWS স্মার্ট, তাই না? TWS স্মার্ট, এটা আমাদের ইউটিউব, মনে থাকবে। আর তুমি আমাদের টেলিগ্রামে কিন্তু অবশ্যই কানেক্টেড থাকবে, টেলিগ্রামে ক্লাসের লিঙ্কও দেওয়া হয়।
মক টেস্ট গুলো লিঙ্কও যায়। আর আমাদের অ্যাপে তুমি যদি আজকে যাও, তোমার জন্য 3 থেকে 4টে ফ্রি পূর্ণ মক টেস্ট 60 মার্ক মক টেস্ট ওপেন করে দিচ্ছি। মক টেস্ট যাও, গিয়ে মক টেস্ট দাও, এটা তোমাদের জন্য বেস্ট অফার, ফ্রি অ্যান্ড অ্যাবসলিউটলি ফ্রি। আর শর্ত একটাই, এই পরীক্ষা হয়ে গেলে 1 মার্চ আর 8 মার্চ গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা হয়ে গেলে আমাদের কিন্তু আদার্স যাদের চাকরি, দেখো তুমি মধ্যবিত্ত পরিবার থেকে আসছো, তাই তুমি সরকারি চাকরির জন্য চেষ্টা করছো, নাহলে তো তুমি ব্যবসা করতে। তো তোমাকে এসএসসির বিভিন্ন পরীক্ষা আমি বললাম, জিডি, এমটিএস, এ দুটো কভার করানো যাবে। তারপরে তুমি রেলে আসবে, রেলের ফর্ম ফিল আপটা করে রাখো, এখন গ্রুপ ডির ফর্ম ফিল আপ চলছে, কোন জোনে অ্যাপ্লাই করবে আমরা ভিডিও দিয়ে দিয়েছি, দেখে নাও, একাডেমিতে গেছে বোধহয়, দেখে নাও। এই 3টে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, তোমার আর ইউটিউবে এডুকেশন রিলেটেড কোনো চ্যানেল সাবস্ক্রাইব না করলেও চলবে, এতটা গ্যারান্টি দিয়ে বলছি। তুমি আমাদের অ্যাপ ইনস্টল করো আর আমাদের 3টে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, কিচ্ছু ভাবতে হবে না। এছাড়া আমাদের ডাব্লিউবিপি অ্যান্ড কেপির রিক্রুটমেন্ট হবে, তো তার জন্য সেশন চলছে। আর এদিকে আমাদের ডাব্লিউবিপিএসসি তো এক্সামের কোনো খবরই নেই, ওরা ওই শর্ট নোটিফিকেশন দিয়ে বসে আছে। এইটার ইন্ডিকেটিভ নোটিফিকেশনের পর আর কোনো নোটিফিকেশন আসেনি, যদি ইলেকশনের আগে আসে তাহলে তো জমে যাবে। আপাতত আমরা নেক্সট টার্গেট করব কিন্তু রেল, এসএসসি, ডাব্লিউবিপি, কেপি, আর একটা পরীক্ষা 12 পাশে দেওয়া যায়, জানো কিনা জানি না, নার্সিং এর জন্য এএনএম, জিএনএম, আর্টস সায়েন্স যে কোনো শাখা থেকে তুমি দিতে পারো। এএনএম, জিএনএম দিয়ে ভালো তুমি র্যাঙ্ক করে সরকারি কলেজে নার্সিং পড়ে একটা কিন্তু জব সিকিউর করতে পারো। তো এই সমস্ত অপরচুনিটি আছে তোমার কাছে, এটা অনেকে জানে না, যারা রানিং ছেলে মেয়ে তারা তো সবে জানে, ওরা খোঁজ খবর রাখে। আর যারা একটু বয়স হয়ে গেছে, একটু খোঁজ খবর রাখো না, তোমাদের এটা অজানা, বাট এটা একটা ভালো ফিল্ড। ডাব্লিউবি জেই প্রতি বছর এই পরীক্ষাটা করায়, হ্যাঁ, একদম কঠিন কোনো পরীক্ষা হয় না, ভালো পড়াশোনা করলে 6-8 মাস খাটলে তুমি এখানে র্যাঙ্ক করে সরকারি কলেজে কিন্তু নার্সিং পড়ার সুযোগ পেয়ে যাবে। চলো, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার। ভালো লেগে থাকলে কমেন্টে আমাকে জানাও কেমন লেগেছে সেশন, আমি আবারও প্রোভাইড করবো এমন সেশন। টাটা।